जन्म 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 साथ चलना यूं ही। দরজা খোলার শব্দে চমকে উঠল মুস্কান। তাড়াতাড়ি ফোনটা কেটে দিল। মুস্কান ফোন বালিশের নিচে রেখে দাঁড়িয়ে বলল, ইমন লাইট অন করে দু পকেটে হাত রেখে সোজা হয়ে দাঁড়ালো। একটা রহস্যময় হাসি দিল ইমন। যে হাসিটা দেখে মুস্কানের বুকটা কেমন ধক করে উঠল। মুস্কান পরিস্থিতি অন্যরকম দেখে আর তার হাতের দিকে একবার তাকিয়ে ভয়ে ঢোক গেল। ভাইয়া আম্মু মনে হয় ডাকছিল, তখন যাই আমি। বলেই ইমনকে পাশ কাটাতে যাবে, তখনই ইমন মুস্কানের হাতে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। মুস্কান ভয়ে চোখ বন্ধ করে ফেলল। ইমনের চোখ দুটো লাল বর্ণ ধারণ করছে। রাগে তার কপালের রগ গুলো নীল হয়ে দেখা দিচ্ছে। 1-2 মাসেই এত ভালোবাসা যে কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না, তাহলে আমার এতগুলো বছরে কি হবে? মুস্কান চোখ তুলে তাকালো। ইমনের চোখ দুটো দেখে ভয়ে কেঁপে উঠল। বলো আমার ভালোবাসার কি হবে? চিৎকার করে বলে উঠল ইমন। মুস্কান কেঁপে উঠ। এরাবতী দীপান্বিতা চিৎকার শুনে দৌড়ে এলো, কিন্তু রুমে ঢোকার সাহস পেল না। আল্লাহ, এই পরিবারে কি অশান্তি শুরু হলো! রক্ষা করো আল্লাহ। এরাবতী কথাগুলো বলতে বলতে চলে গেল, সাথে দীপান্বিতাও। প্লিজ ছাড়ো আমাকে। সারার জন্য তো তোমায় ধরিনি। এই বলো কিভাবে ভালোবাসা হয় 1 মাসে? কি বোঝো তুমি ভালোবাসার, বলো? মুস্কান চোখ দুটো বন্ধ করে বলে ফেললো, জয়কে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই আমি। গালে হাত দিয়ে হু হু করে কেঁদে উঠল মুস্কান। ঠোঁটের কোনায় কেটে রক্ত পড়া শুরু হয়ে গেছে, যা দেখে ইমনের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কি করবে সে কিচ্ছু বুঝে উঠতে পারছে না। দ্রুত সেখান থেকে সরে গেল। মুস্কানের কান্না সহ্য করার ক্ষমতা তার নেই, না আছে নিজের রাগ কন্ট্রোল করার ক্ষমতা। ছোট কাকি, এক ঢাকে দৌড়ে এলো দীপান্বিতা, পিছনে ইরাবতীও। ইরাবতী বলল, বাবা মাথা ঠান্ডা কর, কি হয়েছে বল আগে। মা কোনো কথা বলবে না। ঠিক এই কারণে আমি ওকে ফোন দিতে চাইনি। আজ দেখতে পারছো কতদূর চলে গেছে বিষয়টা। মুস্কানকে আগেই জানাও বিষয়গুলা, কিন্তু তোমরা ছোট ছোট করে আর এ বিষয় ওকে জানাওনি, আমাকেও জানাতে দাওনি। আইনগতভাবে মুস্কান আমার মেয়ে হলেও ওর সব দায়িত্ব তোমরাই পালন করেছো, এমনকি শাসনটাও তোমরা করেছো। কোনো ভুল করলেও বকা দাওনি, সুযোগই দাওনি। ভাবি সব সময় ওর ভুলটা আড়াল করে নিয়েছে। আমি জানি সবটা ভালোবাসা থেকেই করেছো ভাবি, তবুও অতি আদরের বাচ্চারা বাদর হয়ে যায়। আমি চাইলেও পারিনি শাসন করতে, কারণ দুর্বলতাটা এক জায়গায়। মুস্কান আমার পেটের সন্তান না, আর ইমনের জন্যই আমরা ওকে পেয়েছি। সবার আগে ইমনের অধিকার মুস্কানের উপর। দীপান্বিতাকে থামিয়ে দিয়ে ইমন বলল, কাকি মুস্কানের কাছে যাও, ফার্স্ট এইড বক্স নিয়ে। দীপান্বিতা বড় বড় করে তাকালো। যতই বলুক শাসনের কথা, ছোট থেকে নিজের মেয়ের মতো করে মানুষ করছে। তার কিছু হলে ইমনের পর সবার আগে তার কষ্ট হবে। তার কিছু হলে ইমনের পর সবার আগে তার কষ্ট হবে। দীপান্বিতা আর দেরি না করে মুস্কানের রুমে চলে গেল। ইরাবতী ছেলেকে সান্ত্বনা দিল, বাবা সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। এই বয়সে ভুল হয়ে থাকে, বয়সটা তো এমন আবেগের, কিন্তু সেটা থেকে বের করে আনতে হবে আমাদের ওকে। যে পর্যন্ত বিয়েটা না হচ্ছে মুস্কানের ফোনটা তোমার হাতে রাখবে, ভুলেও যেন ফোন ও না পায়। তাহলে কি হবে সেটা সবার কল্পনার বাইরে। বলেই চলে গেল ইমন। ইরাবতী মুস্কানের রুমে গিয়ে দেখলো দীপান্বিতাকে জড়িয়ে ধরে কাঁদছে মুস্কান। ইরাবতী গিয়ে ওদের পাশে বসালো। মুস্কান, ইরাবতীর ডাক শুনে মুস্কান ঠুকরে কেঁদে উঠল। এত বছরে কেউ তার গায়ে হাত তুলেনি, আর আজকে 2 বার গায়ে হাত তুলেছে ইমন। ইরাবতী আর দীপান্বিতা মিলে মুস্কানকে অনেক বোঝালো। ইরাবতী হাত জোড় পর্যন্ত করলো তার ছেলেকে গ্রহণ করার জন্য, কিন্তু না, মুস্কান তার জেদ থেকে সরল না। সে কখনোই মানতে রাজি না। তার মনে তার প্রথম ভালো লাগা জয়ে রয়ে গেছে। কিশোরী বয়সের প্রথম আবেগ, তার সেই আবেগের কাছে এতগুলো মানুষের ইচ্ছার কোনো মূল্য নেই। পরের দিন মুস্কান কলেজে যেতে চাইলেও তাকে বাড়ির বাইরে যেতে দেওয়া হলো না। তার ফোনও বন্ধ করে ইরাবতী তার কাছে রেখে দিয়েছে। রূপম আর তার বউ রিপা আর মেয়ে রূপকে এসেছে। সব শুনে তারা খুবই আহত। সব থেকে বেশি আহত হয়েছে রূপম, কারণ রূপমই প্রথম ব্যক্তি যে কিনা ইমনের চোখে মুস্কানের জন্য গভীর টান অনুভব করেছে। ছোট্ট মুস্কানকে তার অসহায় মা আর নানির কাছ থেকে কিভাবে কতটা কষ্টে এই বিলাসবহুল বাড়িতে নিয়ে আসা হয়েছে, তার প্রথম সাক্ষী সেই রূপমই। বড় মা চিন্তা করো না, আমি আর রেপা মিলে মুস্কানকে বোঝাবো। ইমন কোথায় এখন? ইরাবতী বলল, ছেলেটা আমার একেবারে ভেঙে পড়েছে। বাহির থেকে যতই নিজেকে শক্ত রাখুক না কেন, ওর ভিতরে যে কি হচ্ছে সেটা আমি ঠিক বুঝতে পারছি। ঠিকভাবে খাওয়া দাওয়া করে না, রাতে ঘুমায় না। বড় মা কাঁদবেন না, আমরা সবাই মিলে মুস্কানকে ঠিক বুঝিয়ে নেব। আর দাদু তো 1 ঘন্টার মধ্যেই এসে পড়বে। হ্যাঁ যাও তোমরা উপরে। দীপান্বিতা কাকিকে দেখছি না যে। এ কি রূপাপন এসেছে নাকি?
কেমন আছো কাকি? এই তো ভালো, তোমরা? এই যে রূপাপন, এদিকে আসো। ভালো। রূপ, যাও মাম্মাম, তোমার ছোট আপন। রূপ গুটি গুটি পায়ে দীপান্বিতার কাছে গেল। রূপ খুবই শান্ত স্বভাবের। দীপান্বিতা রূপকে কোলে তুলে নিল। তাদের বংশে রূপমের ঘরেই প্রথম কন্যা সন্তান, তাই রূপকে সবাই খুব আদর করে। সবাই জানে মুস্কান প্রথম মেয়ে সন্তান মোতালেব চৌধুরীর বংশে। কিন্তু ইমনের পরিবার, রূপমের পরিবার আর দাদু ছাড়া কেউই আসল সত্যিটা জানে না। রিপার সাথে মুস্কান বেশ কিছুক্ষণ গল্প করলো, কিন্তু মুস্কানের মনটা সেখানে নেই। তাকে বেশ উদাসীন লাগছে। রিপা বুঝতে পারলো। রূপম কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল ইমনের রুমে। ইমন এই মাত্রই ফিরেছে। রিপা মুস্কানকে অনেক বুঝালো। প্রথমে মুস্কান মানতে না চাইলো, পরে চুপ করে রইলো, কারণ সে বুঝে গেছে ইমনকে না মানলেও সবাই মিলে তাকে বাধ্য করবে। তাই সে আর কিছু না বলে চুপ থাকলো আর ভাবতে লাগলো কিভাবে এসব থেকে বের হওয়া যায়। জয় যদি দেশে থাকতো তাহলে সে জয়ের সাথেই পালিয়ে যেত। তবুও ইমনকে সে মানতে পারবে না, কিন্তু সে উপায়ও তার নেই। তাই সে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ল। রূপকে ঘুম পাড়ানোর জন্য রিপা চলে গেল মুস্কানের রুম থেকে। ইমন আর রূপম বেশ কিছুক্ষণ আলোচনা করলো। মুস্কানকে তো মানতেই হবে ভাইয়া, যত যাই হয়ে যাক। মুস্কান আমার, ওকে আমি হারাতে পারবো না। যে কোনো মূল্যে আমার ওকে চাই। ওকে চাই, ওকে চাই কি, ও তো আমারই। সেই ছোট্ট বয়সে ওকে আমার করে নিয়েছি আমি। সেই বয়স থেকে একটা একটা করে স্বপ্ন বুনেছি। ওই সময় যদি আমি ওকে এইভাবে নিয়ে আসতে পারি, তাহলে আজ আমি কেন পারবো না ওকে আমার করে নিতে? যতটা কঠিন হওয়া দরকার হব। ভালোবেসে যদি নিজের করতে না পারি, আজ যা হয়েছে এর থেকে কঠোরতর অবস্থা করে আমি ওকে নিজের করে নেব। এক উপরওয়ালার ছাড়া কেউ আটকাতে পারবে না আমাকে। এত হাইপার হোস না তো, সব ঠিক হয়ে যাবে। আর দাদু তো আসে, দেখ না কি হয় আজ রাতে। কই বাড়ির সবাই কই গেল গো? আমার গিন্নি কোথায়? মোতালেব চৌধুরীর ডাকে সবাই নিচে নেমে এলো। দীপু গিয়ে জড়িয়ে ধরলো। সবার সাথে কথা শেষে রূপম আর ইমনের সাথে কথা বলল। কি হলো দাদু ভাই, আমার গিন্নি কোথায়? ইমনের দিকে তাকিয়ে বলল মোতালেব চৌধুরী, তোমার গিন্নির তোমার শোকে আর কোনো দিকে খেয়াল নেই, গিয়ে দেখে আসো তোমার গিন্নিকে। বলেই গট গট করে বেরিয়ে গেল ইমন। মোতালেব চৌধুরী চশমাটা ভালো করে চোখে লাগিয়ে রূপমের দিকে তাকালেন। সব বলছি, তুমি আগে রেস্ট নিয়ে নাও। কত দূর থেকে এসেছো? হ্যাঁ বাবা, আপনি আপনার রুমে যান, সব গুছিয়ে রাখা হয়েছে। দীপা, তুই বাবার ব্যাগটা নিয়ে রাখ। ইরাবতী কথাটা বলেই শ্বশুরের জন্য খাবার তৈরি করতে লাগলেন। সাথে রিপা সাহায্য করছে। মুস্কানের রুমে রূপ ঘুমাচ্ছে। মুস্কান দাদু আসার খবর শুনে বরাবরের মতো খুশি হয়নি, কারণ এবার দাদু এসেছে আর ইমনের বিয়ে উপলক্ষে। তাই সে রাগে দাদুর সাথে দেখা করতেও যায়নি। কই আমার গিন্নি কোথায়? বলতে বলতে রুমে ঢুকলেন মোতালেব চৌধুরী। মুস্কান উঠে বলল, কেমন আছে দাদু ভাই? মোতালেব চৌধুরী দু কাঁধে ধরে মুস্কানের কপালে চুমু খেলো। কেমন আর থাকি, গিন্নি আমার আসার খবর শুনেও একবারের জন্য বাইরে আসেনি। কি আর থাকি বলো? বিছানায় বসলো মোতালেব চৌধুরী। রূপকে দেখে মুখের হাসির রেখা ফুটিয়ে বলল, দেখো একদম তোমার মতো হচ্ছে দেখতে। সেই গুলগাল মুখটা বসানো, ঠিক যেন ছোট মুস্কান। মুস্কান চাপা হাসলো। বরাবরের থেকে পুরোই আলাদা আচরণ। মোতালেব চৌধুরীও বুঝতে পারল রূপম সবটাই খুলে বলছে তাকে। তাই সে মুস্কানকে কাছে ডেকে তার পাশে বসিয়ে তার এক হাত চেপে বলল, এই যে গিন্নি সাহেবা, আমার দাদু ভাইটা কি এতই অপছন্দের পাত্র নাকি এইভাবে কষ্ট দিচ্ছে? মুস্কানের প্রচুর রাগ হলো, কিন্তু এই বয়স্ক মানুষটার সামনে সেটা প্রকাশ করলো না। হাত ছাড়িয়ে বলল, কিছু খেয়েছো দাদু ভাই? চলো খাবে। কথা ঘোরাচ্ছ? বলেই হো হো করে হেসে উঠল মোতালেব চৌধুরী। মুস্কান ইতস্তত ভাবে বলল, না মানে আসলে না, মনে হলো আসলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, তাই তো গিন্নি? মুস্কান কিছু বলল না। বড্ড চুপসে গেছে মেয়েটা। সত্যি কি তাই নাকি মনের ভিতর অন্য কিছু চলছে? মোতালেব চৌধুরীও বেশ বোঝালো মুস্কানকে। মুস্কান শুধু হু হু করলো। কিছুক্ষণ পর কি যেন ভেবে মুস্কান বলল, দাদু বিয়েটা পিছিয়ে দেয়া যায় না? আমার আব্বুও তো এখানে নেই, বড় ভাইয়াও নেই, তাদের ছাড়া কিভাবে? আরে গিন্নি, চিন্তা করছো কেন? এখন তো শুধু পারিবারিক ভাবেই বিয়েটা হবে। মইন আর দীপক আসলে বড় করে অনুষ্ঠান করব। ইমন দাদু ভাইয়ের বিয়ে বলে কথা। হায় আল্লাহ, কোনোভাবেই কি সম্ভব না এই বিয়ে আটকানো? কেউ আমার কথা শুনছে না, কেউ ভাবছে না আমার কথা, সবাই ইমন ইমন করছে। আমি যেন এই বাড়ির কেউ না। কি হলো গিন্নি সাহেবা, চলুন, খেতে ডাকছে তো। ভাবনা থেকে বেরিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে
চলো। সবাই একসাথে খেতে বসেছে। ইমন মুস্কান মুখোমুখি। মুস্কান নিচের দিকে মুখ করেই খেয়ে যাচ্ছে। ইমন, রূপম, মোতালেব চৌধুরী, মোজাম্মেল চৌধুরী কথা বলছে। ইমনের কণ্ঠ মুস্কানের কানে বিশেষ ছুরির মতো আঘাত করছে। গলা দিয়ে তার খাবার যাচ্ছে না, বাধ্য হয়েই খেতে হচ্ছে। আর মনে মনে ভাবছে, প্রত্যেকটা মানুষই যেন জোর করে ভালোবাসবে, জোর করে সব চাপিয়ে দেবে। আমার জীবনটাই এমন যে সবার জোরের উপর চলতে হয়। নিজের মাও কেমন পর হয়ে গেছে। চোখ দুটো টলমল করছে পানিতে। কেউ খেয়াল না করলেও ইমন ঠিকই খেয়াল করছে। সবাই খেয়ে যে যার রুমে চলে গেছে। এদিকে মুস্কান ওর ফোন খুঁজে হয়রান, কোথাও পেল না তার ফোন। অবশেষে তার মায়ের কাছে জিজ্ঞেস করতেই তার মা তাকে ইচ্ছেমতো অপমান করে দিল। জয়ের কথা বলে খুব অপমান করলো আর বলল ইমনকে মেনে নিতে, নয়তো নিজের ভাগ্য নিজেই খাবি। মুস্কান রাগে ক্ষোভে নিজের রুমে গিয়ে দরজা চাপিয়ে দিল। মা মেয়ের এই কথোপকথন আর কেউ না জানলেও ইমন ঠিকই জানলো। পরের দিন সকালে ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাড়ির লোক ছাড়া বাইরের আর কাউকে আনা হয় নাই, শুধু রায়াকে আনা হয়েছে। ইমনই খবর দিয়ে এনেছে রায়াকে। মুস্কানকে ঘুম থেকে উঠিয়ে গোসল করতে বলা হলো, কিন্তু না, সে জেদ ধরে বসে রইল। সে কিছুই করবে না। রায়া তাকে 1 ঘন্টা বুঝিয়েছে, না, কোনো লাভ হয়নি। সবার সাথেই বাজে আচরণ করে চলেছে মুস্কান। মোজাম্মেল চৌধুরী একদম চুপচাপ স্বভাবের মানুষ, কিন্তু সে রেগে গেলে আর কারো উপায় থাকবে না। সেও যথেষ্ট বিরক্ত। কি বেয়াদবি, পুরো বাড়ির মানুষকে নাচাচ্ছে মেয়েটা। সবাই এত এত রিকোয়েস্ট করছে, তবুও কাজ হচ্ছে না। রেগে গিয়ে বলল মোজাম্মেল চৌধুরী। কথাটা ইমনের কানে যেতেই ইমন প্রচণ্ড রেগে গেল। ইরাবতী মোজাম্মেল চৌধুরীকে চুপ করতে বলেছেন, ছোট থেকে এত আদর করা হলো, আর সেই মেয়ে কিনা আমাদের উপর দিয়ে যায়। আমার ছেলেকে মানতে এত অসুবিধা, আবার বাইরের ছেলের জন্য তার মন কাঁদে। কি পেয়েছে এটা কি মেয়েটা? এতটা বেয়াদবি আমার বাড়িতে কেউ করে পারবে যাবে এটা কিন্তু ভেবো না কেউ। ছোট থেকে এত আদর করা হলো, আর সেই মেয়ে কিনা আমাদের উপর দিয়ে যায়। আমার ছেলেকে মানতে এত অসুবিধা, আবার বাইরের ছেলের জন্য তার মন কাঁদে। কি পেয়েছে এটা কি মেয়েটা? এতটা বেয়াদবি আমার বাড়িতে কেউ করে পারবে যাবে এটা কিন্তু ভেবো না কেউ। তুমি চুপ করবে? কেউ শুনে ফেলবে তো। বাড়ির সবাই কাজে ব্যস্ত থাকায় মোজাম্মেল চৌধুরীর কথাগুলো ইরাবতী আর ইমন ছাড়া কেউ শুনতে পায়নি। ইমন তার বাবার কথাগুলো শুনে রাগে সেখান থেকে দ্রুত উপরে চলে গেল। ছেলের এভাবে চলে যাওয়ায় মোজাম্মেল চৌধুরী চুপ হয়ে গেল। বারবার বলছিলাম চুপ থাকো, চুপ থাকো। আমার ছেলেটাকে সবাই মিলে আর কত কষ্ট দিবে। মোজাম্মেল চৌধুরীও সেখান থেকে চলে গেলেন। রাগ এবার তারও উঠেছে। চৌধুরী বাড়ির সব হাসি যেন মিয়ে গেছে। অশান্তির ঢেউ খেলে যাচ্ছে এ বাড়িতে। ইরাবতী অশান্তি মনেই কাজে মন দিলেন। এতদিন একটা বিয়াদব মানুষ হয়েছে এ বাড়িতে। বাবার চোখে কতটা ছোট হয়ে গেলে মুস্কান। সি, সব কয়েকটা মানুষ আজ তোমার উপর বিরক্ত। তোমার তেজ যদি আজ এই মন না ভাঙছে। ভাবতে ভাবতে মুস্কানের রুমে ঢুকলো ইমন। মুস্কান চুপ করে বসে আছে, আশেপাশে কিছু খেয়াল রাখছে না। রায়া একাই বকবক করে যাচ্ছে, বোঝাচ্ছে তাকে। ইমন বলল, রায়া নিচে যাও মায়ের কাছে। আচ্ছা ভাইয়া, যাচ্ছি। মুস্কান ইমনের কথা শুনে চমকে উঠল। রায়া বের হতেই সেও বের হয়ে যাবে, এমন সময় তার আগেই ইমন গিয়ে দরজা লাগিয়ে দিল। দরজা লাগাচ্ছ কেন? আমি বাইরে যাব। বলেই সিটকেনি খুলতে যাবে, এমন সময় ইমন তাকে পাজাকল করে নিল। কি করছো? ছাড়ো আমায়। ছুবে না আমায় তুমি, ছাড়ো। চুপ, একদম কোনো কথা নয়। বলেই বাথরুমে গিয়ে বাথরুমের দরজা চাপিয়ে দিল। এখানে কেন আনলে? ছাড়ো আমায়। ইমন কোল থেকে নামিয়ে দিল মুস্কানকে। এত ছোট ছোট করে কি লাভ? ছোটার ক্ষমতা তো আল্লাহ তাআলা দেয়নি তোমায়। বলেই বাঁকা হাসলো ইমন। মুস্কান বাথরুম থেকে বের হওয়ার চেষ্টা করতেই ইমন মুস্কানের কোমর শক্ত করে চেপে একদম নিজের কাছে নিয়ে নিল। মুস্কান নিজের সবটুকু শক্তি দিয়ে ছাড়ানোর চেষ্টা করলো ইমনকে, কিন্তু তার শক্তির সাথে সে পেরে উঠল না। একদম নিজের কাছে নিয়ে মুস্কানের মুখের কাছে মুখ নিয়ে বলল, সবাই যেটা পারেনি এই ইমন সেটা করে দেখাবে এখন। মুস্কান ভয়ে ঢোক গিলল, কাঁদো কাঁদো গলায় বলল, আমাকে যেতে দাও, আমি বাইরে যাব। ইমনের এক হাতেই ছাড়াতে পারছে না। মুস্কান এতটা শক্তভাবেই ধরে আছে তাকে। মুস্কান আর কোনো উপায় না পেয়ে ইমনের বুকে বরাবর জোরে কামড় দিল। তবুও ইমন তার হাতের বাঁধন আলগা করল না, বাঁকা হাসল। মুস্কান খুনের আসামির মতো ভয়ে কাঁপতে লাগলো। ভয়ে ভয়ে ইমনের মুখের দিকে তাকালো। মুস্কান চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। ইমন তার বুকের দিকে তাকিয়ে বলল, ভালোবাসার প্রথম চিহ্নটা দিয়েই দিল। মুস্কানের প্রচন্ড রাগ হলো। গন্ডারের চামড়া, ছাড়ো আমায় প্লিজ। ইমন দরজায় হেলান দিয়ে ছেড়ে দিল মুস্কানকে। প্লিজ যেতে দাও আমায়।
চুপ ছাড়তে বলেছো ছেড়েছি, কিন্তু যেতে দেবো সেটা ভেবো না। এই কি শুরু করেছো? সকাল থেকে প্রত্যেকটা মানুষকে হয়রান করেছো। অনেক সময় দিয়েছি, কিন্তু না, সোজা কথার মানুষ তুমি না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে এই ইমন চৌধুরী খুব ভালো করেই জানে। বলেই একটানে গায়ে থেকে ওড়না নিয়ে ছুঁড়ে ফেলল। মুস্কান চোখ দুটো বন্ধ করে ফেলল, পিছন ফিরে দাঁড়ালো। ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করলো। ইমন ঝর্ণাটা জুড়ে দিল মুস্কানের পিছনে, একদম কাছে গিয়ে দাঁড়ালো। দুজনেই একসাথে ভিজছে। ইমনের বেশ ভালোই লাগছে। বিয়ের দিন একসাথে বর বউ গোসল করছে, যার মাঝে আলাদা এক অনুভূতি আছে। কিন্তু মুস্কানের অনুভূতিটা খুবই বাজে ছিল। রাগে, ক্ষোভে, লজ্জায় সে ইমনের দিকে ফিরেও তাকাচ্ছে না। এটাই তো চেয়েছিলে তুমি, তাই তো সবার অবাধ্য হচ্ছিলে, তাই না? বলেই দু হাতে ধরে মুস্কানকে তার দিকে ফেরালো। মুস্কান কেঁপে উঠল, ভয়ে গুটিসুটি মেরে দাঁড়ালো। ভেজা শরীরে খুব অস্বস্তিতে ভুগছে সে। এক হাত দিয়ে ভেজা চুলগুলো বুকের উপর এনে ফেলল। ইমন বাঁকা হাসল। ভেজা শরীরে তার বউকে খুবই স্নিগ্ধ লাগছে। পুরো শরীরে শিহরণ বয়ে গেল ইমনের। ধীরে ধীরে মুখ এগিয়ে নিচ্ছে সে। মুস্কান ভয়ে এক পা পিছুতেই ইমন শক্ত করে এক হাতে কোমরে চেপে একদম তার কাছে নিয়ে নিল। মুস্কান তার হাত দিয়ে তার বুকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে যাচ্ছে, আর ইমন এক ধ্যানে তার ভেজা মাতাল করা মুখের দিকে তাকিয়ে আছে। ইমনের ঘন নিঃশ্বাস মুস্কানের মুখে পড়তেই সে ছটফট করতে লাগলো, হাত দিয়ে বারবার ধাক্কাতে লাগলো। কার জেদ কতটা সেটার যেন পাল্লা চলছে। একজন কাছে আসতে চাইছে, আর আরেকজন দূরে সরতে চাইছে। আজ যেন তাদের জেদের ওজন মাপা হবে দাড়িপাল্লা দিয়ে। ইমন বিরক্ত হয়ে মনে মনে বলল, এই মেয়েটার কি কোনো অনুভূতি নেই? একে তো আজ আমি... মনে মনে বলে রাগ থেকেই সে জোর করে মুস্কানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মুস্কান হাত দিয়ে তার সমস্ত শক্তি দিয়ে ছাড়াতে চেষ্টা করছে, তবুও পারছে না। দুজনেই ভিজে চলেছে সমান তালে। যতই মুস্কান ইমনকে ছাড়ানোর জন্য তার নখের আঁচড় লাগাচ্ছে, ততই ইমন খেপে যাচ্ছে। ভালোবাসার রাগ সবটাই যেন তার ঠোঁটের উপর ঝরছে আজ, সাথে শক্ত করে চেপে আছে তার কোমর। মুস্কান এর চোখ বেয়ে অঝরে পানি পড়ছে, দম যেন তার আটকে যাচ্ছে। বেশ সময় পর ছেড়ে দিল মুস্কানকে। একবার মুস্কানের মুখের দিকে তাকিয়ে বের হয়ে গেল বাথরুম থেকে। নিজের রুমে পা ফেলল সে। আজ যেন কোনো কিছুই কন্ট্রোলে ছিল না তার। মুস্কান সেখানে বসে চিৎকার করে কাঁদতে শুরু করলো। গলা ফাটিয়ে কাঁদছে সে। কতটা রাগ ঘৃণা যে হচ্ছে তার কান্নার মাঝেই ফুটিয়ে তুলছে। আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁট দেখছে আর কাঁদছে। গোলাপি ঠোঁটটা রক্ত জমাট বাঁধে কালচে বর্ণ ধারণ করেছে। নিজেকে দেখে দেখেই কেঁদে চলেছে সে। বিয়ে করবে আমায় তুমি? আচ্ছা, ইমন চৌধুরীর বিয়ে করার শখ যদি না মিটিয়েছি আমি, তোমার সম্মান যদি ধুলোয় মিশিয়ে না দিয়েছি, তাহলে আমার নামও মুস্কান না। এই মুস্কান কি করতে পারে এবার হারে হারে টের পাবে তুমি। তোমার মান সম্মান নিয়ে যদি আমি না খেলা করেছি, তো আমি ওই চৌধুরী বাড়ির মেয়ে না। জেদ শুধু তোমার না, আমারও আছে। বিয়েটা আমি করব, কিন্তু সংসার আমি যাকে ভালোবাসি তার সাথেই করব। আজ হোক বা কাল হোক, শুধু সময়ের অপেক্ষা। তোমার জীবনটা নরক করে তুলবো আমি, আর সব শেষে এমন খেলা দেখাবো যেটা এ বাড়ির কেউ কল্পনাও করতে পারবে না। সবাই যদি স্বার্থপর হতে পারে, আমি কেন পারবো না? এ বাড়ির কেউ যখন আমার কথা চিন্তা করেনি, আমি কেন করব? না, কখনোই না। বিয়েটা আজ আমি করব, কিন্তু এর পরিণতি কতটা ভয়াবহ হবে তুমি ভাবতেও পারছো না মিস্টার ইমন চৌধুরী। চোখের পানি মুছে বেশ কিছুক্ষণ শাওয়ার নিয়ে বেরিয়ে এলো মুস্কান। রুমে এসে দেখলো বিছানায় বেনারসি গয়না রাখা আছে, সে সাথে রিপা আর রায়াকেও দেখতে পেল। একদম বউয়ের সাজে সাজিয়েছে মুস্কানকে, দেখতে অপরূপ লাগছে। মুস্কানও বেশ শান্ত হয়ে রয়েছে। সবাই যা বলছে সব শুনছে। বেশ অবাক হলো সবাই। ইমনও বেশ অবাক। এত শান্ত যে, ওষুধটা কি কাজে লাগলো, নাকি পেটে কোনো শয়তানি বুদ্ধি আসছে? বিয়ে কমপ্লিট। বিয়ে শেষে দুজনকে নামাজ পড়তে বলা হলো। মুস্কানকে ইমনের রুমে নিয়ে যাওয়া হলো, যেটা মোটেই মুস্কানের ভালো লাগলো না। কিন্তু তার প্ল্যান অনুযায়ী সব চুপচাপ মানতে হবে, কিন্তু দুজনে একসাথে থাকতে হবে, এটা ভেবেই ভয়ে তার গলা শুকিয়ে গেল। কি করবে এখন তার মাথায় কিছু আসছে না। বাড়ির সাজ ছেড়ে সালোয়ার কামিজ পরে নিল। ইমন চেয়েছিল রুমে এসে প্রাণ ভরে তার বউকে দেখবে বধূর সাজে। তাকে অপসরের মতো লাগছিল ইমনের কাছে, কিন্তু তার আর সে ভাগ্য হলো না। রুমে এসে দেখলো কোনো সাজের সিটে ফোঁটাও নেই। গাঢ় খয়েরি রঙের একটা সালোয়ার পরে আছে, তাতেও বেশ সুন্দর লাগছে। সবে মাত্র বিয়ে হয়েছে, বউ বউ লাগছে তাকে। শুধু যে শাড়িতেই বউ বউ লাগবে তা নয়, এই সালোয়ারেই মুস্কানকে তার দ্বিগুণ সুন্দরী আর বউ বউ লাগছে। অজু করেছো?
না। যাও অজু করে আসো, আমি করে এসেছি। মুস্কান ইমন দেখে মুস্কি হাসলো। একদম বাচ্চা বাচ্চা লাগছে, বাচ্চা বউ। হাসিটা চেপেই দুটো জায়নামাজ বিছিয়ে মুস্কানকে নামাজে দাঁড়াতে বলল। মুস্কানও বাধ্য মেয়ের মতো নামাজে দাঁড়ালো। দুজনেই তাদের নামাজ সম্পন্ন করলো। ইমন পাঞ্জাবিটা খুলবে এমন সময় মুস্কান বলে উঠল। আমার একটা কথা ছিল। ইমন পাঞ্জাবিটা খুলে ফেললো। সাদা গেঞ্জি পরা ছিল, বুকের লোমগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। বলো, বাধা কিসের? মুস্কান একটু ইতস্ততভাবে বলল। আমার পরীক্ষা যে অবধি শেষ না হচ্ছে। ইমন ভ্রু কুঁচকে তাকালো। কিছু না বলে একটা শার্ট, প্যান্ট আর টি শার্ট নিয়ে বাথরুমে চলে গেল। মুস্কান পুরো রুম জুড়ে পায়চারি করতে লাগলো। তার মন শরীর কোনোটাই স্থির থাকতে পারছে না। তুমি কি বলতে চাইছো? খুব ভালো করে বুঝেছি মুস্কান। বলেই বাঁকা হাসলো ইমন। বুকের ভিতর চাপা কষ্ট অনুভব করলো, তবুও নিজেকে শক্ত রেখে বেরিয়ে গেল ইমন। এভাবে পায়চারি করছো কেন? যাও ঘুমিয়ে পড়ো। মুস্কান অবাক চোখে তাকালো ইমনের দিকে। স্বস্তির এক নিঃশ্বাস ফেলে বিছানার এক কোণে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে রইল। ইমনের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এই মেয়েটা আর কতভাবে ইগনোর করবে আমাকে? কেন বুঝতে পারছে না আমার কষ্ট হচ্ছে? এত বড় বিছানায় ওই জায়গাটাই পেলো ঘুমানোর জন্য। কি করে বোঝাবো ওকে আমি? ওর মাথা যে কিছুই কাজ করছে না। খুব জেদ, এই জেদটা না ওর কাল হয়ে দাঁড়ায়। ইমন লাইট অফ করে সোফায় শুয়ে পড়ল। চোখে তার ঘুম নেই, তবুও চোখ দুটো বন্ধ করে শুয়ে আছে। মুস্কান গভীর ঘুমে তলিয়ে গেছে। রাত 2টায় মুস্কান ঘুমের তালে নড়তে গিয়ে ধপাস করে পড়ে গেল বিছানার থেকে। ঘুমের মধ্যে ওভাবে পড়ায় বেশ লেগেছে, সেই সাথে ঘুমও ভেঙে গেছে। আহ করে আর্তনাদ করে উঠল মুস্কান। ইমন শব্দ পেয়ে দ্রুত লাইট অন করলো। ছুটে গিয়ে মুস্কানকে ধরে উঠালো। ব্যথা পেয়েছো? কোথায় লেগেছে? মুস্কান কাঁদো কাঁদো গলায় বলল। আমি এখানে থাকবো না, আমার রুমে যাব। বলেই কেঁদে উঠল। ইমন বুঝেছে বেশ লেগেছে। কোথায় লেগেছে বলো? না, কোথাও না, আমি এখানে ঘুমাবো না। আবার যদি পড়ে যাই, প্লিজ আমার রুমে যেতে দাও। ইমন বেশ বুঝতে পারল মুস্কান তার সাথে এক রুমে থাকতে চাচ্ছে না, আর পড়ে যাওয়ায় এটাকে ইস্যু করে চলে যেতে চাইছে। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায় মিসেস চৌধুরী। এটাই তোমার রুম, মাঝরাতে বিরক্ত করো না। আর যাতে না পড়ো সেই ব্যবস্থা করছি। বলেই লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে মুস্কানকে কোলে তুলে নিল। কি করছো? ছাড়ো। ভয়ে গলা শুকিয়ে গেল মুস্কানের। এমন তার কথার উত্তর না দিয়ে বিছানায় শুয়ে দিল। নিজেও শুয়ে পড়ল। মুস্কান উঠতে যাবে, ঠিক তখনই একটানে নিজের বুকের কাছে নিয়ে আসলো। নিজের সাথে জাপটে ধরল মুস্কানের মাথাটা ঠিক তার বুকের ঠিক আছে। মুস্কান ছুটতে চেষ্টা করছে, কিন্তু ইমন তাকে সম্পূর্ণভাবে তার সাথে মিশিয়ে নিয়েছে। তার দুপা দিয়ে মুস্কানের পা আঁকড়ে রেখেছে, হাত দিয়ে মুস্কানের পিঠ চেপে রেখেছে। তবুও মুস্কান ওঠার চেষ্টা করছে। এই একদম চুপ, ঘুমাও আর আমাকে ঘুমাতে দাও। এবার আর পড়বে না, কারণ পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গায় আছো তুমি এখন। মুস্কান তবুও চেষ্টা করলো, কিন্তু না, পারল না। অবশেষে ক্লান্ত হয়ে ইমনের বুকেই ঘুমিয়ে পড়ল। মুস্কানের ঘুমন্ত নিঃশ্বাস ইমনের বুকে পড়ছে। প্রচণ্ড সুখ সুখ অনুভূতি হচ্ছে তার। বাসর রাতটা তার সার্থক মনে হচ্ছে। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। মুস্কানও পড়াশোনায় মনোযোগ দিল। সারা দিন ইমনের আশেপাশে ভিড়েও না মুস্কান, কিন্তু রাত হলে যতই ছলচাতুরি করুক ইমনের বুকেই তার ঘুমাতে হয়। এতটা স্নেহ ভালোবাসা যেন মুস্কানের গায়ে লাগে না, কোনো অনুভূতি কাজ করে না তার, বরং এর থেকে রেহাই পেতে উঠে পড়ে লেগেছে সে। ইমনও বাবার ব্যবসায় মনোযোগ দিয়েছে, মন দিয়ে বিজনেস সামলাচ্ছে। মুস্কানের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই ইমন তাকে একটু বেশি সময় দিচ্ছে। এই বেশি সময় দেওয়াটা মুস্কানের সহ্য হচ্ছে না, খুবই বিরক্ত লাগছে। মনে হচ্ছে তার কোনো বড় সড়ো কাজ হাসিলে বাধা হয়ে দাঁড়িয়েছে ইমন। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে আজ মুস্কানের শেষ পরীক্ষা। মুস্কানকে হলে বসিয়ে ইমন বেরিয়ে এসেছে। গাড়িতে উঠবে এমন সময় রায়া ডাকছে। ইমন ভাইয়া দাঁড়াও, তোমার সাথে কথা আছে। এ কি তুমি? পরীক্ষা তো শুরু হয়ে যাবে। কি এমন জরুরি যে এক্সাম বাদ দিয়ে এখানে এসেছো এত তাড়াহুড়া নিয়ে? আচ্ছা তাড়াতাড়ি বলো, এক্সাম শুরু হয়ে যাবে। রায়ার কথা শুনে ইমনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সি, এতটা নিজ মনের মেয়েকে আমি ভালোবেসেছি, সি। ইমন আর এক মুহূর্ত সেখানে দেরি করলো না। রায়াকে ধন্যবাদ দিয়ে ভালোভাবে পরীক্ষা দিতে বলে চলে গেল। পরীক্ষা শেষে ইমন এর আসার কথা ছিল, তাই মুস্কান পিছনের গেট দিয়ে বেরিয়েছে। আর সেখানে তার অপেক্ষায় ছিল জয়। জয়কে দেখে মুস্কানের মুখে হাসি ফুটে উঠল। জয়ও তাকে দেখে হাসি দিল। পরীক্ষা শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই জয় আসে মুস্কানকে দেখতে।
দেশে এসেছে 2 মাস হলো, কিন্তু মুস্কানের সাথে কথা বলার সুযোগ হয়নি, কারণ সব সময় ইমন থাকতো সাথে। ইমনের ব্যাপারে সব জানে জয়, সেই সাথে মুস্কানের বিয়ের ব্যাপারেও। প্রথমে ভেবেছিল এই সম্পর্ক থেকে সরে যাবে, যেহেতু ইমন একজন নামকরা নেতা, সেহেতু তার যে বেশ বিপদই হবে মুস্কানের জন্য বেশ ভালোই বুঝতে পেরেছিল। কিন্তু ওই যে সুন্দরী নারীর প্রতি যে কোনো পুরুষের একটা আকর্ষণ থাকে, মুখে যতই বলুক চেহারা সব নাম মনি আসল, কিন্তু 100 ভাগের 95 ভাগ পুরুষই সুন্দরের পূজারী। জয়ের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। মুস্কানের রূপ এর কাছে তার বিবেক হেরে গেছে, চেহারার প্রেমে পড়ে সব ভুলে গেছে সে যে পরের বিয়ে করা বউ, এইটুকু তার মাথায় খেলছে না। তার শুধু মুস্কানকেই চাই। আর যেখানে মুস্কানই ইমনকে মানতে পারছে না, সেখানে আর অন্য কিছু ভাবতে পারেনি জয়। মুস্কানের সাথে যে ইমনের শারীরিক সম্পর্কও হয়নি, সে বিষয়েও জয় জেনেছে। সবটা মুস্কান আর হেনার মাধ্যমেই। আর এতদিন মুস্কানের সাথে যোগাযোগ হেনার মাধ্যমেই করেছে জয়। মুস্কানও তার ফোন বা ইমনের বাড়ির কারো ফোন থেকে জয়ের সাথে যোগাযোগ করেনি, যার ফলে এই বিষয়টা সম্পূর্ণই ইমনের অজানা ছিল। বাইকে ওঠো, মুস্কানের উদ্দেশ্যে বলল জয়। মুস্কান বাইকে ওঠার আগে একবার ইমনের কথা ভাবল। কাজটা আমি ঠিক করছি তো? না, আমি কোনো ভুল করছি না। ওই বাড়ির কেউ আমার কথা ভাবেনি, সবাই সবার ইচ্ছে চাপিয়ে দিয়েছে। যাকে ভাই হিসেবে মেনেছি তাকে কি করে স্বামী হিসেবে মানবো? জোর করে কারো মন পাওয়া যায় না মিস্টার ইমন চৌধুরী। কি হলো, তাড়াতাড়ি করো, অনেক পথ যেতে হবে। হ্যাঁ, করছি। বলেই বাইকে চেপে বসল মুস্কান। আর ঠিক সেই সময়ই দূর থেকে তাদের একটা পিকচার তুলে নিল হেনা। সাথে সাথে পিকচারটা ফেসবুকে আপলোড দিয়ে দিল। 10 মিনিটের মাথায় মোজাম্মেল চৌধুরীর বাড়ির সব ফোন বেজে উঠল। মোজাম্মেল চৌধুরীকে পিকচারও পাঠিয়ে দেওয়া হলো। অফিস সহ পুরো বাড়ির অবস্থা খুবই খারাপ। চৌধুরী বাড়ির মেয়ে, সে সাথে চৌধুরীর বাড়ির বউ, ইমনের বউ এসব করে বেড়াচ্ছে, বাইরের বউ পরকিয়া করছে, পালিয়ে গেছে, সমাজের মানুষের সিসি পড়ে গেল। ঘরে বাইরে কোথায় মুখ দেখানো জো রাখলো না মুস্কান। মোজাম্মেল চৌধুরী মাথায় হাত দিয়ে বসে পড়ল। কিন্তু ইমন, সে কোথায়? এত কিছু ঘটে গেল অথচ তাকে কেউ দেখতে পাচ্ছে না। তার জন্যই আজ চৌধুরী বাড়ির এত ক্ষতি হয়ে গেল। কি করে মুখ দেখাবে তারা মানুষকে? ইরাবতী কেঁদে কেঁদে অস্থির হয়ে পড়ল। তারপর যা হলো সেটা সবার ধারণার বাইরে। মোতালেব চৌধুরী সব শুনে স্ট্রক করলেন। বাড়ির সবাই তাকে নিয়ে হসপিটালে ছুটে গেল। রূপম ও খবর পেয়ে এসেছে সবাই হসপিটালে। গ্রাম থেকে 3 ছেলেও এসেছে। বাবার খবর শুনে দীপু, দীপান্বিতা, ইরাবতী সবাই কেঁদে চলেছে। মোজাম্মেল চৌধুরী বলে দিয়েছেন ওই মেয়েকে আর বাড়িতে জায়গা দিবে না, আর তার ছেলে, তারও এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র তার জেদের কারণে আজ মোতালেব চৌধুরীর এই অবস্থা। ছেলের বউ, কারো ক্ষমা নেই। 2 ঘন্টা পর ইমন তার বাবাকে ফোন করলো আর শুধু একটা কথাই বলল, বাবা, তোমরা দাদুর ভালো চিকিৎসা নাও, সব ঠিক হয়ে যাবে। আর এই শেষবার তোমার ছেলের উপর ভরসা করো। আমাদের পরিবারের মান সম্মান যে ধুলোয় মিশিয়ে দিয়েছে, তাকে আমি ছাড়বো না। আর যার জন্য দাদুর এই অবস্থা, তাকেও এবার কঠোর শাস্তি ভোগ করতে হবে। আর আজ কেউ বাড়িতে আসবে না। হসপিটালের কাছে আমাদের যে ফ্ল্যাট আছে সেখানে থাকবে। আলিয়া চাচিকে পাঠিয়ে দিয়েছি সেখানে। ইমন তার সব কথা বলে ফোন কেটে দিল। যতই হোক মোজাম্মেল চৌধুরী আর ইরাবতীর একমাত্র ছেলে ইমন, তার কথা ফেলতে পারে না কেউ। আর তার ছেলে কোনো অন্যায় করার মতো ছেলে না, শুধুমাত্র মুস্কানের প্রতি দুর্বল থাকায় মুস্কানকে বেশ ছাড় দিয়েছে। তবে এবার ইমন চুপ করে থাকবে না, সেটা মোজাম্মেল চৌধুরী ভালোভাবেই টের পেল। এদিকে মুস্কানের প্রতি রাগ, অপরদিকে করুণা হলো। জয় আর মুস্কান ঢাকার বাইরে এসে গেছে। মুস্কানের পানি পিপাসা লাগতেই জয় পানির বোতল কিনতে গেছে মুস্কানকে রাস্তার পাশে দাঁড় করিয়ে। প্রথমে মুস্কানের কেমন অস্থিরতা লাগছে। জীবনের প্রথম পরিবার ছাড়া একা কোথাও যাচ্ছে। আপনজনদের ছেড়ে এসে তার খুব খারাপ লাগতে শুরু করলো। তবে এই খারাপ লাগার মাঝে যে তীব্র যন্ত্রণা অনুভব করলো, সেটার বিশেষত্ব কারণ সে খুঁজে পেল না। আরেকটা জিনিসও সে অনুভব করলো, রাস্তায় জয় তাকে একা ছেড়ে পানি আনতে চলে গেল। কিন্তু আজ জয়ের জায়গায় ইমন থাকলে সে সেটা কখনোই করতো না। কারণ ছোট থেকে যেভাবে দেখেছে ইমন তাকে, এভাবে খোলা রাস্তায় একা দাঁড়িয়ে রাখার মতো ছেলে ইমন না। মনের অজান্তে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ বেয়ে। মানুষ ভুলগুলো তখনই বুঝতে পারে যখন তার একটা ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কিন্তু মুস্কান ভুল বুঝতে পেরেছে কিনা সেটা তেমন বোঝা গেল না। তবে তার বুকের ভিতর যে শূন্যতা অনুভব হচ্ছে সেটা ঠিক বোঝা গেল। আমি তো জয়কে ভালোবাসি, তাহলে কেন জয়ের সাথে একসাথে থেকেও আমার মনে শান্তি আসছে না?
কেন আমি খুশি হতে পারছি না? কেন এমন অশান্তি লাগছে? কেন ইমন ভাইয়াকে বারবার মনে পড়ছে? মনে মনে ভাবতে লাগলো। তার খেয়াল হলো আশেপাশে অনেক মানুষ তাকে লক্ষ্য করছে, কানাকানি করছে। মুস্কান একটু ইতস্ততভাবে গুটিসুটি মেরে দাঁড়ালো। জয় এখনো আসছে না কেন? সন্ধ্যা নেমে এলো, কোথায় জয়? কয়েকটা বখাটে ছেলে মুস্কানকে দেখে মুস্কানের দিকে এগোতে লাগলো। মুস্কান ভয়ে ঢোক গিলল। হঠাৎই ছেলেগুলো পিছনে গেল, আর এগুলো না মুস্কান পিছন ফিরে তাকাতে বেশ কয়েকজন ছেলে দেখতে পেল। ছেলেগুলোর মধ্যে একটা ছেলে একটা ফোন এগিয়ে দিল। একটা ভিডিও অন করে মুস্কানের দিকে এগিয়ে দিতেই মুস্কানের বুকে মোচড় দিয়ে উঠল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল, থরথর করে কাঁপতে লাগলো। ভিডিওটিতে স্পষ্ট জয়কে ইমন গাছের সাথে বেঁধে মারছে। মারতে মারতে আধমরা করে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিল। মুস্কান ভয়ে কেঁদে উঠল। একজন ছেলে বলল, দোষ আপনারই বেশি, তাই জয় জানেই বেঁচে গেল, নয়তো ওর জান এখানে খতম করে দিতাম। আমাকে ওরা চিনে না, আমি অনেকগুলো মাদার চোদকে মেরে সোজা করেছি। মুস্কানের নাকের কাছে একটা স্প্রে করতেই মুস্কান অজ্ঞান হয়ে ঢলে পড়ল। রাত 11টা বেজে গেছে। ইমনের রুমে মুস্কান বেঘরে পড়ে ঘুমাচ্ছে, আর ইমন একের পর এক সিগারেট খেয়েই যাচ্ছে। 27 বছরের জীবনে এই প্রথম সিগারেট খাচ্ছে ইমন। শুধু সিগারেট নয়, মদও পান করে চলেছে সমানতালে। চোখ দুটো তার রক্তবর্ণ ধারণ করেছে। হিংস্র বাঘের থেকেও ভয়ঙ্কর লাগছে তার চোখ দুটো। এক বোতল মদ শেষ করে ছুঁড়ে ফেলল। ঢলতে ঢলতে উঠে দাঁড়ালো এমন বিছানা থেকে। একটানে মুস্কানকে তুলে বাথরুমে নিয়ে ছিটকে ফেলল। ঝর্ণা জুড়ে দিল। পানি গায়ে পড়তেই মুস্কান হালকা জেগে উঠল। তার শরীর যেন অবাস হয়ে গেছে। মুস্কানের জ্ঞান ফিরতেই দেখেই ইমনদার শরীর থেকে শার্ট খুলে ফেলল। মুস্কান হু হু করে কেঁদে উঠল। ভয়ে তার গলা শুকিয়ে গেছে। আর ইমনকে এত ভয়ঙ্কর রূপে দেখে সে আঁতকে উঠল। একটু পিছুতেই দেয়ালের সাথে ঠেকে গেল। ইমন একদম এগিয়ে গেল মুস্কানের দিকে। মুস্কান দুহাত জোর করে কান্নায় ভেঙে পড়ল। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমায়। ইমন মুস্কানের দুগালে শক্ত করে চেপে ধরল। এই কিসের ক্ষমা? তোর মতো চরিত্রহীনাকে কখনো ক্ষমা করা যায় না। তুমি নেশা করেছো? হ্যাঁ, করেছি নেশা। তোর এমন ব্যবস্থা করব যে তুই কল্পনাও করতে পারবি না এই ইমন কতটা ভয়ঙ্কর হতে পারে। হ্যাঁ, করেছি নেশা। তোর এমন ব্যবস্থা করব যে তুই কল্পনাও করতে পারবি না এই ইমন কতটা ভয়ঙ্কর হতে পারে। আজকের পর দেখবি, তুই দেখবি আমার রূপ কতটা ভয়ঙ্কর। তোকে ভালোবেসেছি বলে এতদিন তোকে আমি কিছু বলিনি, কিন্তু আজ তুই কি করলি? তুই আমার পুরো পরিবারটাকে শেষ করে দিলি। মানে? এই চুপ, একদম ন্যাকামি করবি না। তোর জন্য আমার দাদু হসপিটালে রয়েছে, স্ট্রোক করেছে। তোর জন্য আমার বাবার আমার মান সম্মান ধুলোয় মিশে গেছে। ইমন আর কিছু না বলে মুস্কানকে টেনে বাথরুম থেকে বের করলো। কি হয়েছে দাদুর? আমি দাদুর কাছে যাব। এই চুপ, সব ছেড়ে চলে গিয়েছিলি, আর কোনো অধিকার নেই তোর এই বাড়িতে। তোকে এনেছি একটাই কারণে, সেটা কি জানিস? তোর মতো মেয়ের সাথে ঠিক যা করা দরকার তার জন্য এনেছি। ভালোবাসা পাওয়ার যোগ্য তুই না, যা পাওয়ার যোগ্য সেটাই পাবে আজ তুই। বলে মুস্কানের ওড়নাটা নিয়ে ছুঁড়ে ফেললো। পিছন ফিরে জামার চেইন খুলে ফেললো। মুস্কান ছুটে গিয়ে দাঁড়ালো। প্লিজ আমাকে দাদুর কাছে যেতে দাও, এমন করো না প্লিজ। ইমনের পায়ের কাছে বসে পা ধরে অঝরে কাঁদতে লাগলো মুস্কান। ইমন আরো দ্বিগুণ রেগে গেল। একটানে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। রাগে ক্ষোভে ঝাঁপিয়ে পড়লো মুস্কানের উপর। মুস্কান ছটফট করতে লাগলো। ইমনের শক্তির সাথে সে পেরে উঠছে না। ইমন হুঁশে নেই, নেশায় উন্মাদ হয়ে গেছে আজ সে। মুস্কানের আর্তনাদ তার কানে পৌঁছাচ্ছে না। মুস্কানের চিৎকার রুমের চার দেয়ালেই সীমাবদ্ধ থাকলো। বাড়িতে একটা পিঁপড়াও নেই যে মুস্কানকে ইমনের থেকে রক্ষা করবে। সারা রাত ইমন মুস্কানের শরীরের উপর তার সমস্ত রাগ ঝোপ ঝাড়ল। মুস্কান আর্তনাদ করতে করতে একসময় চুপ হয়ে গেল। তবুও ইমনের কোনো খেয়ালই নেই সেদিকে। এই একটা কারণেই আজ সে নেশা করেছে, কারণ হুঁশে থাকলে মুস্কানের আর্তনাদ সে সহ্য করতে পারত না। শেষ রাতের দিকে ইমন ছেড়ে দিল মুস্কানকে। মুস্কান এখন আর চিৎকার করছে না, কান্নার শব্দ পাওয়া যাচ্ছে না। ইমন বিছানা ছেড়ে উঠে বাইরে চলে গেল। মুস্কান শরীর ব্যথায় ওঠার সাহস পেল না, বিছানায় নেতিয়ে পড়ল। আজানের সময় মুস্কান উঠে বসলো। বিছানার চাদর গায়ে চেপে বাথরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। আয়নার সামনে তাকাতেই বিবস্ত্র অবস্থায় নিজেকে দেখে ঠুকরে কেঁদে উঠল। ঠোঁটের রক্ত জমাট বেঁধে গেছে, ঘাড়ে জখম হয়ে আছে। কামিজ উঠিয়ে পেটে তাকাতেই নখের আঁচড় দেখতে পেল। গলার নিচে কামড়ের দাগ স্পষ্ট, চোখ বেয়ে পানি পড়েই চলেছে। ওড়না দিয়ে নিজেকে ভালোভাবে ঢেকে বাইরে বেরিয়ে এলো মুস্কান।
পুরো বাড়িটা শুনশান নীরবতা, কেউ নেই বাড়িতে। ইরাবতীর রুমে যেতেই ইমনকে দেখতে পেল ফ্লোরে বসে চোখের পানি ফেলছে। আজই প্রথম ইমনের চোখে পানি দেখলো মুস্কান। ছেলেরা নাকি সহজে কাঁদে না, তাহলে ইমন ভাইয়া কাঁদছে কেন? আমাকে শাস্তি দিয়েও কি তার শান্তি হয় নাই? মুস্কান ভিতরে না গিয়ে চলে যাবে এমন সময় ইমন উঠে দাঁড়িয়ে বলল, তুই এখানে কেন এসেছিস? আর তুই এখন এই বাড়িতে কি করছিস? বেরিয়ে যা, আর কোনো কাজ নেই তোর এ বাড়িতে। যা তোর জয়ের কাছে যা, হসপিটালে গিয়ে বল তোর স্বামী তোর দেহ ভোগ করে তোকে বিদায় জানিয়েছে। দেখ তোর নাগর তোকে একসেপ্ট করে কিনা। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মুস্কান আর এক মুহূর্তও দাঁড়ালো না, দৌড়ে ইমনের রুমে গিয়ে বিছানায় শুয়ে কাঁদতে লাগলো। কি করে যাবে সে? তার সবকিছু যে এখন ইমনের দখলে। একটা রাতেই যেন সব বদলে গেছে। স্বামীর ছোঁয়া যে পবিত্র ছোঁয়া, সেই ছোঁয়া কি করে সে উপেক্ষা করবে সে? আর কাল রাতে সে বুঝতে পেরেছে জয়ের সাথে তার ভালোবাসার সম্পর্ক নয়, যেটুকু সেটা শুধুই ভালো লাগার সম্পর্ক ছিল। যতটা টান সে ইমনের থেকে দূরে গিয়ে ইমনের প্রতি অনুভব করেছে, ততটা জয়ের সাথে থেকেও জয়ের প্রতি অনুভব করেনি। বরং সর্বক্ষণ তার মনে ইমনই ঘুরছিল। কিন্তু এখন কি করবে সে? বাড়ির সবার কাছে কি করে মুখ দেখাবে? রুমে কারো আসার শব্দ শুনে উঠে তাকালো মুস্কান। রূপম ভাইয়া তুমি? হ্যাঁ আমি। এই তুমি কেমন মেয়ে, হ্যাঁ, যে একটা ছেলের মন নিয়ে খেলা করো? একজন না, এবারের প্রত্যেককে নিয়েই খেলেছো তুমি। সি। ভাইয়া আমার ভুল হয়ে গেছে। বলেই কেঁদে উঠল মুস্কান। রূপম মুস্কানের দিকে ভালো করে তাকিয়ে বুঝতে পারলো তার সাথে কি ঘটেছে, তাই আর বাড়তি কথা না বলে বলল, মুস্কান, আজ তোমাকে আমি অনেক বড় একটা সত্য জানাতে এসেছি। আমার মনে হচ্ছে আজ সবটা তোমার সামনে আসা উচিত। আর কত বড় বেইমানি করেছো এই পরিবারের সাথে সেটাও জানা উচিত। মানে? ইয়েস মুস্কান, তাহলে শোনো, আজ থেকে 18 বছর আগের ঘটনা। সব ঘটনা খুলে বলল রূপম। সব শুনে ধপ করে শুয়ে পড়ল মুস্কান। তার মানে আমি এই বাড়ির কেউ নই? আমার মা, আমার বাবা, আমার ভাই, এরা কেউ আমার নয়? না মুস্কান, এই বাড়িতে যদি আপন কেউ থেকে থাকে তোমার সেটা ইমন। আর মা বাবা যা পেয়েছো সবটাই তোমারই, কিন্তু এদের পেয়েছো ইমনের জন্যই। একবার ভেবে দেখো, এতটুকু বয়সে ইমন তোমার প্রতি কতটা টান অনুভব করে এখানে নিয়ে এসেছে। এ বাড়িতে সবাই তোমাকে এত আদর স্নেহ দিয়ে মানুষ করেছে শুধুমাত্র ইমনের জন্য। ইমনের মতো করে এই পৃথিবীতে কেউ তোমাকে এত আগলে রাখতে পারবে না, এত ভালোবাসতে পারবে না। এমন কি যে ছেলের জন্য তুমি এত বড় অন্যায় করেছো, আদৌ সেও তোমায় মেনে নেবে না? মুস্কান রূপমের দিকে তাকালো। হ্যাঁ মুস্কান, হ্যাঁ, জয় কখনোই তোমাকে নিখুঁত ভালোবাসেনি। যা করেছে সবটা তোমার রূপের জন্য, মন থেকে কোনো দিনও তোমায় ভালোবাসেনি। কি বিশ্বাস হচ্ছে না? আচ্ছা জয়কে ফোন করো। এই নাও ফোন। ফোন করে একবার জানাও যে ইমনের সাথে তোমার বৈবাহিক সব সম্পর্ক হয়েছে। এটাও বলো সবটা জোর করে করা হয়েছে। সব শুনে জয় তোমায় মেনে নিতে পারবে কিনা শুনে নাও। মুস্কান নিজেও জানে সে জয়কে ভালোবাসে না, আর ইমনকে ছেড়ে যাওয়া এখন আর সম্ভব না, কারণ মুস্কান এখন সম্পূর্ণই ইমনের হয়ে গেছে। তবুও কি যেন ভেবে জয়কে কল করলো। কাল রাতে যা হয়েছে সব বলল। দেখো মুস্কান, তুমি বিবাহিতা, আর তোমার জন্য এখন আমি হসপিটালে ভর্তি। দয়া করে আমাকে ফোন করো না। স্বামী সংসার নিয়ে সুখে থাকো। আর একটা সত্যি কথা বলি তোমায়, আমিও বিবাহিতা, বিদেশে আমার বউ আছে। তোমাকে দেখে আমি লোভ সামলাতে পারিনি, তাই ভেবেছিলাম তোমাকে এক রাতের জন্য হলেও আমার কাছে নিয়ে আসবো। কিন্তু তুমি ইমন চৌধুরী খুব মূল্যবান সম্পদ, তাই তোমার গায়ে আমি কেন, কেউ আঁচ লাগাতে পারবে না। মুস্কান একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, ফোন রূপমের কাছে দিয়ে দিল। আমি এতটা জঘন্য, আমি কি করে ইমনকে এতটা আঘাত দিতে পারলাম? যার দয়ায় বেঁচে আছি, এত সম্ভ্রান্ত পরিবার পেয়েছি, সেই তাকেই আমি ঠকালাম। এই পরিবারের এত বড় ক্ষতি করে ফেললাম আমি। অপরাধ বোধে মুস্কান ভেঙে পড়ল। রূপম আরো কিছু বলতে যাবে, তখনই জ্ঞান হারায় মুস্কান। জ্ঞান হারানোর আগে একটা কথাই বারবার বলছিল, না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। সারা রাত শারীরিক যন্ত্রণা, রূপমের বলা কথাতে মানসিকভাবেও বেশ আঘাত পায় মুস্কান। শারীরিক ও মানসিক যন্ত্রণায় তার শরীর অবশ হয়ে গেছে। শরীরটা ঝাঁকুনি দিয়েই জ্ঞান হারায় সে। মুস্কানের জ্ঞান হারানোর খবর শুনে ছুটে আসে ইমন। কি করে এমন হলো প্রশ্ন করায় রূপম বলে দেয় যে সে সব জানিয়ে দিয়েছে মুস্কানকে। এটা তুমি কি করলে? আমার কাছে না শুনেই তুমি কেন করলে? এটা বলে মুস্কানের কাছে গিয়ে গালে হাত দিতেই বেশ তাপ অনুভব করলো। কপালে হাত দিয়ে গলায় হাত দিয়ে দেখলো জ্বরে গা পুড়ে গেছে। এটাই স্বাভাবিক,
কাল রাতে যা হয়েছে এরপর এটুকুই তো স্বাভাবিক। বয়সটা নিতান্তই কম, কিন্তু ওর এত বড় ভুলটা আমি কি করে সহ্য করতাম। মন প্রাণ দিয়ে যে শুধু ওকেই ভালোবেসেছি আমি, দ্বিতীয় কোনো নারীর আগমন ঘটতে দেয়নি। শুধুমাত্র ওকে চেয়ে এসেছি সেই ছোট্ট বয়স থেকেই। আমার ভালোবাসার গভীরতা কতটা সেটা তো এই বাড়ির সবাই জানে, মহান আল্লাহ তাআলা জানে। তাহলে কেন এসব ঘটছে? আমি তো এসব চাইনি। আমি তো মুস্কানকে কত সুন্দর একটা জীবন উপহার দিতে চেয়েছিলাম, ভালোবাসায় ভরিয়ে দিতে চেয়েছিলাম। এরকম বিবস্ত্র করে তো ওকে কাছে চাইনি কখনো। তাহলে কেন এইসব হলো? কি করে মেনে নিতাম আমি মুস্কানের পাশে অন্য কাউকে? নিজের জিনিসে কখনো এই ইমন অন্য কারো ভাগ বসাতে দেয়নি, আর ভবিষ্যতে কখনো দেবে না। যা আমার তা আমারই হবে। এতদিন যেটা আমি ভালোবেসে উসুল করতে চেয়েছিলাম, ভালোবেসে কাছে পেতে চেয়েছিলাম, সেটা না হয় এখন অন্যভাবে উসুল করে নেব। তবে আমার 18 বছরের পরিশ্রম বৃথা হতে দেব না। এত তাড়াতাড়ি হাল আমি ছাড়বো না। যেটুকু করেছে তার শাস্তি পেয়েছে মুস্কান, কিন্তু ভবিষ্যতে যেন আর কখনো এমন কিছু তোমার কল্পনাতেও না আসে এই ব্যবস্থা করব। ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যাওয়ার ভয়, নিজের মানুষ ছেড়ে গেলে যে তীব্র যন্ত্রণা হয়, সেটা তুমি এবার হারে হারে টের পাবে। মনে মনে অসংখ্য ভাবনা ভেবে ডক্টরকে ফোন করলে ইমন। ইমন, এটা বলাটা উচিত ছিল, বলেই বলেছিল। কিন্তু এখন কি হবে? দাদুকে নিয়ে আসছে। ভাবতে পারিস মুস্কানকে দেখলে সবার মনোভাব কি হবে? মুস্কানের সাথে কি হবে ভাবতে পারছিস? যা হবে একদম ঠিক হবে, এটাই ওর প্রাপ্য ছিল। ভুল করলে তো তার মাসুল দিতেই হবে। এখন যদি ওর ভুলের শাস্তি ওকে না দেওয়া হয়, তাহলে আবারও ভুল করতে ওর দ্বিধা হবে না। আবারও যে একই ভুল করবে না তার কি গ্যারান্টি দিতে পারো তুমি? ওকে আমি খুব কষ্টে বহুদূর থেকে নিয়ে এসেছি, ওকে ছেড়ে দেওয়ার জন্য না, ওকে সারা জীবন নিজের কাছে রাখার জন্যই। যেটা সহজভাবে করা যেত সেটাও নিজেই কঠিন করে ফেলেছে। এখনো নিজেই ভোগ করুক এসব। আমি যেমন ওকে ভালোবাসি, ঠিক তেমনি আমার পরিবারকেও ভালোবাসি। আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ আমার বউ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আমার পরিবার। যদি মুস্কানের অতীতটা এমন না হতো, যদি মুস্কানকে আগে থেকে সব জানানো হতো আর সব জেনেও এমন ভুল করতো, তাহলে একদম জানে মেরে দিতাম। কারণ আমার জিনিস আমার না হলে আর কারোই হতে দিতাম না। এতে সারা জীবন জেলের ভাত খেতেও রাজি হতাম, বা ফাঁসিতে ঝুলতেও দ্বিধাবোধ করতাম না। কিন্তু ওর ভাগ্যটা ভালো, মহান আল্লাহ তাআলা ওর ভাগ্যের সাথে আমার ভাগ্য জুড়ে দিয়েছে। না, ঠিক তা না, আমার ভাগ্যের সাথে ওর ভাগ্য জুড়ে দিয়েছে। এ ভালোবাসার গভীরতা বিশাল, কারো সাধ্য নেই এই ভালোবাসার মাঝে বাধা হয়ে আসার। রূপম ইমনের কাঁধে হাত রেখে বলল, সত্যি তুই পাগলের মতো ভালোবাসিস মেয়েটাকে। দেখিস মুস্কানও তোকে একদিন তোর থেকেও 1000 গুণ বেশি ভালোবাসবে। ইমন বাঁকা হেসে বলল, আমার থেকে বেশি ভালোবাসবে ও কখনোই না। অন্য সব দিক দিয়ে ওর থেকে পিছিয়ে থাকলেও এই দিক দিয়ে আমি এগিয়ে থাকবো, কারণ ওর আগে আমি ওকে ভালোবাসতে শুরু করেছি। তিলে দিলে সাজিয়েছি ওর জীবন আমি, ওর 18 বছরের জীবন গড়ে তুলেছি আমি, এই ইমন চৌধুরী। ডক্টর এসে মুস্কানকে চেক আপ করলো। ডক্টর ইমনের দিকে অবাক হয়ে একবার তাকালো। ইমন বেশ লজ্জায় পড়ে গেল, মাথা নিচু করে দাঁড়িয়েই রইল। কিছু বলার মতো ভাষা তার নেই। ডক্টর কিছু ওষুধ লিখে দিল আর বলল, শরীরটা বেশ দুর্বল, পালস অনেক বেশি, ঠিকভাবে খাওয়া দাওয়া করাও, রেস্ট রাখো, আর ওষুধগুলো ঠিকভাবে খাইয়ে দিও, 7 দিনেই সেরে যাবে। ডক্টর চলে যাবে, দরজার কাছে গিয়েও থেমে গেল। পিছন দিকে তাকিয়ে বলল, ইমন। জি আঙ্কেল বলুন। তুমি খুব বুদ্ধিমান, জ্ঞানী ছেলে। আশা করি এমন কিছু করবে না যাতে সেই উপাধিটা চলে যায়। খেয়াল রেখো নিজের বউয়ের উপর। বলেই বেরিয়ে গেল। মঈন চৌধুরীর বন্ধু ইশতাক ছোট থেকেই তার এ বাড়িতে যাওয়া আসা। মুস্কান ইমন সম্পর্কে সে ভালোভাবেই জানে, এমনকি গতকাল রাতে কি ঘটেছে সবই শুনেছে। তবুও তার মনে হলো মেয়েটা বাচ্চা মেয়ে, ভুল করে ফেলেছে, শুধরে দেওয়া যাবে। আজ যদি তার মেয়ে এমন ভুল করত, তাহলে সেও শুধরে দেওয়ার চেষ্টা করত, একটা সুযোগ অবশ্যই দিত। তাই ইমনকে ওভাবে বলে চলে গেল। ইমন একটা দীর্ঘশ্বাস ছেড়ে আলিয়া চাচিকে সব বুঝিয়ে দিয়ে কিছুক্ষণ মুস্কানের দিকে তাকিয়ে রইল। আলিয়া চাচি মুস্কানের জন্য খাবার তৈরি করছে। ইমন মুস্কানকে বেশ ভালোভাবেই পর্যবেক্ষণ করে দেখছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাচ্ছে। কাল রাতের কথা ভাবতেই তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠেছে। কিন্তু কোনো উপায় ছিল না যে ওটা ছাড়া। আমি যে সত্যি কাল নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমার ওই হিংস্র রূপটা তোমার কাছে বের করতে চাইনি, কিন্তু তুমি বাধ্য করলে। মুস্কানের ঠোঁট গলার দাগগুলো দেখেই ইমনের বেশ খারাপ লাগলো। ওড়না দিয়ে ভালোভাবে গলাটা ঢেকে দিল, কিন্তু মুখ তো আর ঢাকা যাবে না। থাকুক, ভুল করেছো, শাস্তি পেয়েছো, আর এই চিহ্নটা তো আমারই দেওয়া। ভেবেই কষ্টের মাঝেও এক চিলতে হাসির রেখা ফুটে উঠল ইমনের মুখে। আলিয়া চাচি মুস্কানকে উঠিয়ে হালকা খাইয়ে ওষুধ খাইয়ে দিল। মুস্কান ওষুধ খেয়ে ঘুমিয়ে গেল। ঘুমের ঘরেই বিড়বিড় করতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, আমার খুব লাগছে, ছেড়ে দাও আমায়। ইমন যখন আরেকবার মুস্কানকে দেখতে তার রুমে আসে, তখন মুস্কানের বিড়বিড় করা কথাগুলো বোঝার চেষ্টা করে, আর সব বুঝতেও পারে। বড্ড মায়া হলো তার। ভালোবাসার কাছে প্রত্যেকটা মানুষই খুবই দুর্বল। রাগের বশে খুব খারাপ কিছু হয়ে গেছে।
আমার বোঝা উচিত ছিল ওর সহ্য করার ক্ষমতা কতটা। দেখ, বলে বেরিয়ে গেল ইমন। তাকে যে এখন অনেক কঠিন সময় দিতে হবে। আর একজনের তো শাস্তি পাওয়ার আছে, যে নিজের বউকে শাস্তি দিয়েছি, কিন্তু এইসবের নাটের বিরুদ্ধে তাকে তো এবার শাস্তি পেতেই হবে। মোতালেব চৌধুরীকে হুইল চেয়ারে করে বাড়িতে প্রবেশ করালো মোজাম্মেল চৌধুরী। এরাবতী, দীপান্বিতা, দীপু, মহিউদ্দিন, মোতালেব চৌধুরীর ছেলে রূপমের বাবাও এসেছেন, মফিজ চৌধুরী সেজ সেও এসেছেন। আরেকজন মতীশ চৌধুরী সে গ্রামে ফিরে গেছেন কিছুক্ষণ আগেই। বাড়িতে আসতেই মুস্কানের আসার খবর শুনে মোজাম্মেল চৌধুরী হুঙ্কার ছাড়লেন। কিছুতেই সে তার বাড়িতে মুস্কানের জায়গা দিবে না। মোতালেব চৌধুরীর এক হাত অবশ হয়ে গেছে। মুস্কানের উপর তার রাগের মাত্রা কতটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। 3 ছেলে মিলে মোতালেব চৌধুরীকে তার রুমে পৌঁছে দিল ইরাবতী। দীপান্বিতা ইমনকে কড়া গলায় বলল কেন সে মুস্কানকে ফিরিয়ে নিয়ে এলো। মা চাচির প্রশ্নে ইমন লজ্জিত, কিন্তু কি করবে, ভালোবাসার কাছে এই লজ্জাটা কিছুই না। ইমন আর রূপম মিলে সবটা বোঝালো তাদের, তবুও তারা মানতে রাজি না। মুস্কানকে তার অতীত সম্পর্কে জানানোর পর তার অবস্থারও কথাও জানানো হলো। এবার দুজন ঠান্ডা হলো, বিস্মিত চোখে তাকালো রূপমের দিকে। হ্যাঁ বড় মা, হ্যাঁ কাকি, সবটা শুনে অনেক বড় ধাক্কা খেয়েছে মেয়েটা। অনুতপ্ত সে। আর মুস্কান যে ছেলের সাথে চলে গিয়েছিল সেও ওকে ঠকিয়েছে। আসলে ছেলেটা বিবাহিত, ভণ্ড উদ্দেশ্যে এসব করেছে সে। এটাই তো হওয়ার কথা ছিল। আমার ছেলের এমন নিষ্পাপ ভালোবাসাকে উপেক্ষা করে, বেইমানি করে, প্রতারণা করে নিজের এক প্রতারকের পাল্লায় পড়েছিল। কিন্তু ওর জন্য যে আমাদের পরিবারের মান সম্মান শেষ হয়ে গেল। বাবার এই অবস্থার জন্য শুধুমাত্র এই মুস্কানই দায়ী। ওর ভুলের কি সত্যি ক্ষমা হয়? ইমন কি বলবে, আর কিচ্ছু বলার ভাষা নেই। সে বেরিয়ে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, যাই করো না কেন, ও যেন এবারে বাইরে পা না রাখে। মনে রাখো, মুস্কান আমার লিগ্যাল ওয়াইফ। ইরাবতী ছেলের যাওয়ার পানে চেয়ে রইল। আমার ছেলেটার এই ভালোবাসার যোগ্য কি এই মেয়ে? বড় মা দেখো, সব ঠিক হয়ে যাবে। আমার বিশ্বাস এবার মুস্কান ইমনকে আর অপেক্ষা করতে হবে না। দীপান্বিতা কিচ্ছু বলল না, সেখান থেকে চলে গেল। এদিকে মুস্কান বেঘরে পড়ে ঘুমাচ্ছে, জ্বরটা ছাড়েনি তার। এ বাড়ির কেউ তার খোঁজ নেওয়ার জন্য আসেনি। আলেয়াও কাজে ব্যস্ত। দীপান্বিতার মনটা ছটফট করছে খুব, কিন্তু সাহস করে উঠতে পারছে না যাওয়ার। দীপু এসে মুস্কানকে দেখে গিয়ে দীপান্বিতাকে বলল ঘুমাচ্ছে, তাই সে আর এলো না। হাজার হোক মেয়ের পরিচয় বড় করেছে, পেটে ধরেনি, কিন্তু 5 দিন থেকেই মানুষ করেছে সে। মায়ের মতো স্নেহ দিয়ে মানুষ করেছে। মায়াটাও তার বেশ রয়েছে মুস্কানের প্রতি। দুপুরে সবাই যে যার মতো খেয়ে নিল। মুস্কানের কথা কেউই স্মরণ করল না। সবার খাওয়ার পর দীপান্বিতা আলেয়াকে দিয়ে মুস্কানের খাবার পাঠিয়ে দিল। আলেয়া মুস্কানের খাবার সহ ঔষধ নিয়ে গেল। হেনার বাবা মা মেয়ের সব কথা শুনে বেশ লজ্জিত। ইবনের সামনে মেয়েকে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। সি, এই জন্য তোকে পড়াশোনা করাচ্ছি, এসব করার জন্য তোকে ফোন হাতে দিয়েছি, অন্যের জীবনকে শেষ করে দেওয়ার জন্য। হেনা কাঁদো কাঁদো গলায় বলল, আমার কি দোষ বাবা? মুস্কানই তো বলেছিল জয়ের সাথে কথা বলতে, জয়কে ভালোবাসে, আর ইমন ভাইয়া মুস্কানকে জোর করে বিয়ে করেছে। মুস্কান বলবে বলেই তুই এসব করবি বলেই আরেকটা চড় বসিয়ে দিল গালে। ইমন সোফা থেকে উঠে দাঁড়ালো, ফোন বের করে একটা রেকর্ড অন করলো। হ্যালো নীলা। হ্যাঁ না, বল কি খবর? খবর তো ঝাক্কাস। হেনার গলা শুকিয়ে গেল, বড় বড় চোখ করে তাকালো ইমনের হাতের ফোনের দিকে। তাই নাকি? সব প্ল্যানে কাজ হয়ে গেছে? হ্যাঁ রে, এতদিন ধরে মুস্কান বোকাটাকে যেভাবে খুশি সেভাবে নাচিয়েছি। যেদিন থেকে শুনেছি মুস্কানের প্রতি ইমন ভাইয়ার আলাদা টান আছে, সেই দিন থেকে মুস্কানের মনে একটু একটু করে বিষ ঢুকিয়েছি। এমন তার চাচাতো ভাইকে কখনো যেন ওর বেশি না ভাবে, সেই জন্য দিনের পর দিন বুঝিয়ে গেছি। তাও কি কাজ হলো? বিয়ে তো করেই ফেললো। আরে শোন আগে সবটা। বল। বিয়ে হয়েছে তাতে কি, ওদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই, মুস্কান নিজে বলেছে আমাকে। তাই তো সেই সুযোগটা কাজে লাগিয়ে জয়কে জানাই, তারপর মুস্কানকে বোঝাতে থাকি ইমন ভাইয়া ওর জাস্ট ভাই, ভাইকে কখনো স্বামী স্থান দেওয়া যায় না। আর আমি সফলও হই। মুস্কান কখনই ইমন ভাইয়ার প্রতি দুর্বল হয়নি, বরং ঘৃণার পরিমাণ বেড়ে গেছে। সে সাথে জয়ের সাথে যোগাযোগ করিয়ে দেই, জয়ের ব্যাপারে ভালো ভালো কথা বলি, মুস্কানও গলে যায়। অবশেষে ছক্কা মেরে দিয়েছি, জয়ের সাথে পালিয়ে গেছে। আর এই মনোরম দৃশ্যটার পিকচার উঠিয়ে নিতে ছেড়ে দিয়েছি। ইমন ভাইয়া আর মুস্কানকে ভালোবাসবে না, তাদের পরিবারে মান সম্মান ডুবিয়ে যে মেয়ে চলে গেছে সে মেয়েকে তারা আর কেউ মেনে নেবে না। ইমন ভাইয়াও শখ পাবে, আর এই সুযোগটাই কাজে লাগবো আমরা। তোর ভাইয়ের মাধ্যমে যে করে হোক
ইমন ভাইয়ের সাথে আমার কন্ট্যাক্ট করিয়ে দিবি। ওকে দোস্ত, আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। ইমন রেকর্ডটা অফ করে হেনার সামনে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিল। হেনা টাল সামলাতে না পেরে পড়ে গেল। গালে তার 5 আঙ্গুল স্পষ্ট ফুটে উঠল। ইমন হেনার বাবার দিকে তাকিয়ে বলল, মেয়েকে ঠিকভাবে মানুষ করতে পারেননি, 2টা চর দিলেন হাত দিয়ে না কি দিয়ে বুঝতে পারলাম না। মারতে হলে এইভাবে মারবেন। হেনার বাবার মুখটা চুপসে গেল। ইমন হেনার উদ্দেশ্যে বলল, এই মেয়ে বয়স কত তোমার? হেনা উঠে দাঁড়ালো, কান্না মিশ্রিত গলায় বলল, 18। বাহ, বেশ বুদ্ধিমান মেয়ে, বয়সের সাথে বুদ্ধিটাও বেশ। তবে কি জানো, পাকা না কাঁচাই রয়ে গেছো। তবে তোমার প্ল্যানটা কিন্তু জোশ ছিল। আমি আগেই জানতাম এত বড় কাজ মুস্কানের একার পক্ষে করা সম্ভব নয়। মানুষের যখন পতন আসে তখন সে নিজের বুদ্ধির থেকেও পরের বুদ্ধিতে বেশি চলে। মুস্কানেরও ঠিক একই অবস্থা হয়েছে। আর কি বললে, মুস্কানের জন্য মান সম্মান নষ্ট হয়েছে? না, মান সম্মান তো তোমার নষ্ট হয়েছে। তোমাকে আর কি শাস্তি দিব বলো? হাঁটুর বয়সী মেয়ে হয়ে তুমি আমার সাথে খেলতে এসেছো। তোমার ঘটে যদি বুদ্ধি থাকতো তুমি আমার বিবস্ত্র বডিগার্ডের বোনের কাছে ফোন দিয়ে নিজের কুকীর্তির কথা বলতে না। যা করেছো করেছো, যা ক্ষতি হওয়ার আমাদের পরিবারের আর মুস্কানের হয়েছে। তুমি একটা মেয়ে, বাচ্চা মেয়ে, তোমাকে আর কিছু বলতে চাই না। শুধু মুস্কানের আশেপাশে যেন তোমায় না দেখি। মেয়ে বলে ছেড়ে দিলাম তোমায়। আপনি মুস্কানকে তবু মেনে নেবেন, তাহলে আমার কি হবে? বলেই ভ্যা ভ্যা করে কেঁদে উঠল হেনা। এবং বাঁকা হেসে বলল, চিন্তা করো না, বড় হও, তোমার পাত্র আমি জোগাড় করে দিব। আমার বউ হওয়ার বয়স বা ভাগ্য কোনোটাই তোমার হয়নি, আর হবেও না। হয়েছে, মুস্কান আর আমি তো একই বয়সী। এই চুপ কর, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ইমন আবারও বাঁকা হেসে বলল, তুমি মুস্কান নাও, এটা সবসময় মাথায় রাখো। আর হ্যাঁ, মুস্কান হওয়ার চেষ্টা করো না। এই পৃথিবীতে মুস্কান এক পিসি রয়েছে, আর মুস্কানের ইমনও এক পিসি রয়েছে। মেয়েকে সামলে রাখবেন। আপনার সম্মান, আপনার মেয়ের সম্মানের কথা ভেবে ছেড়ে দিলাম। মেয়েটার ভালো চিকিৎসা দিবেন। এই বয়সে এমন হলে ভবিষ্যতে বিপদে পড়বেন। হেনার বাবার উদ্দেশ্যে কথাগুলো বলে বেরিয়ে গেল ইমন। হেনা তার কাজে ফেল করে গেল। তার প্রথম প্রেম শুরু হওয়ার আগেই ভেঙে গেল। খুব শক্ট পেল, গালে হাত দিয়ে কাঁদতে লাগলো। কাঁদিস না মা, তোর জন্য অনেক ভালো ছেলে আসবে দেখিস। হেনার বাবা বিরক্তি মুখ করে চলে গেল মা মেয়ের সামনে থেকে। রাত 10টায় বাড়ি ফিরল ইমন। আলিয়ার কাছে মুস্কানের খবর শুনে মুস্কানের রুমে গিয়ে শুয়ে পড়ল, কারণ তার রুমে মুস্কান রয়েছে। এরাবতী ছেলের কাছে এসে বলল, বাবা খাবি না? না মা, ভালো লাগছে না, শুয়ে পড়ো গিয়ে। ছেলের মুখ থেকে সিগারেটের গন্ধ পেয়ে এরাবতী বলল, তুই সিগারেট খেয়েছিস? তুই তো সিগারেট খাস না। এবং বাঁকা হেসে উঠে বসলো। জীবন কি এক নিয়মে চলে মা? আমরা যেভাবে জীবন সাজাতে চাই সেভাবে কি চলে? চলে না তো মা। আমার জীবনটাও সেরকমই, সব নিয়ম ভেঙে গেছে। এরাবতী ইমনের মাথায় হাত রেখে বলল, তুই চিন্তা করিস না, তোর বাবা ডিভোর্স পেপার রেডি করবে, কালই উকিলের সাথে কথা বলবে। তুই চিন্তা করিস না, তোর বাবা ডিভোর্স পেপার রেডি করবে, কালই উকিলের সাথে কথা বলবে। আর তোর জন্য আমি মেয়ে দেখা শুরু করব। অনেক ভালো মেয়ে এনে দিব বাবা। মুস্কান তোকে স্বামী হিসাবে চাই না, আর ও যা করেছে এতে তোর বাবা চাচারাও আর ওকে তোর বউ হিসাবে মানবে না, তোর দাদুও না। এর থেকে ভালো তোদের ডিভোর্স হয়ে যাক, জীবনটা অন্যভাবে নতুন করে শুরু কর। ডিভোর্সের কথা শুনে ইমনের মাথায় আকাশ ভেঙে পড়ল। চট করে উঠে দাঁড়ালো, রাগে তার শরীর কাঁপছে। মায়ের মুখে এমন কথা শুনবে সে কল্পনাও করতে পারেনি। অবশ্য মুস্কান যা করেছে এতে এমন কথা বলাটাও স্বাভাবিক, তবুও তার কাছে অস্বাভাবিক লাগছে। না মা, এটা আমি করতে পারবো না। আমি মুস্কানকে ছাড়তে পারবো না। এমন কথা দয়া করে তুমি বলো না। এরাবতীও দাঁড়িয়ে পড়ল, বেশ রেগেই বলল, কি ভেবেছিস তুই? তোর সব কথা অক্ষরে অক্ষরে মেনে চলি বলে এবারও তাই হবে? তুই যদি এটা ভেবে থাকিস তাহলে ভুল ভাবছিস। যা সব ঘটে গেছে, এরপর আর সম্ভব না। ইমন করুণ মুখে মায়ের দিকে তাকালো। তার মা কখনো কড়া কথা বলার মানুষ না, কিন্তু আজ মায়ের মুখে কড়া কথা শুনতে হচ্ছে। এতে মায়ের কোনো দোষ নেই। মা তো আমার ভালোর জন্যই, আমার ভালো করার জন্য এসব বলছে। কিন্তু এসবও যে আমার ভালো হবে না, বরং আমার জীবনটাই থমকে যাবে। মুস্কানবিহীন ইমন যে এই পৃথিবীতে বাঁচতে পারবে না, না বাঁচতে পারবে না মরতে পারবে। বাঁচা মরার মাঝেই থমকে যেতে হবে। মা, আমি মুস্কানকে ছাড়তে পারবো না। আমি ছাড়া আর ওর কে আছে এই পৃথিবীতে বলো? কার কাছে যাবে ও? কেন? যার কাছে গিয়েছিল, যার জন্য এই পরিবারের মান সম্মানের কথা একবারও চিন্তা করেনি, তার কাছে যাবে? এমন কুরুচিপূর্ণ একটা মেয়ে আমরা কিভাবে মানুষ করলাম সেটা ভেবে পাই না। ওর স্বভাবই প্রমাণ হয়ে গেছে ও আমাদের বংশের কেউ না, কারণ এই বংশের কারো রুচি মনোভাব এতটা নিম্নমানের না। প্রচন্ড রাগ নিয়ে কথাগুলো বলল ইরাবতী। ইমন দুহাত শক্ত করে মুঠ করে রইল। তার পৃথিবীর এক অংশ আরেক অংশের এইভাবে
অপমান করছে, না পারছে সহ্য করতে, না পারছে কিছু বলতে। তারা দুজনেই যে তার পৃথিবী। মায়ের জায়গায় বাবা বা অন্য কেউ হলে হয়তো এতক্ষণে ইমনের রাগটা বেরিয়ে আসতো, কিন্তু এখানে যে তার মা তার বউ এর ব্যাপারে বলছে, কিছু বলার নেই তার, শুধুই হজম করতে হবে। দেখ, তুই চুপ করে থাক বা চিল্লাচিল্লি কর, তোর আর মুস্কানের ডিভোর্স হবেই। তুই যদি চাস মুস্কান এ বাড়িতে থাকবে, থাকুক, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এবারের অন্য কারোর ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু এইবার আমি ছেলের বউয়ের মুখ দেখতে চাই। ছেলের বউ, নাতি নাতনি নিয়ে সংসারটা ভরে উঠুক, সেটাই চাই। শান্তি চাই, ছেলের মুখে হাসি দেখতে চাই, ছেলের সুখের সংসার দেখতে চাই, আমার ভরা সংসার দেখতে চাই। এমন একটা বউ চাই যে আমার ছেলের যত্ন নিবে, আমার ছেলের মন বুঝবে। এটাই তো চাওয়া, আর কি চাইবো বল? তুই ছেলে হয়ে এটুকু দেখতে দিবি না আমায়, বল? এটুকু কি আমি দেখে যেতে পারবো না? এটুকু যদি দেখতে না দেস, আমি মরে গেলে সারা জীবন আফসোস করবি, দেখে নিস। বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল ইরাবতী। ইমন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কি বলবে সে, কি বোঝাবে মাকে? যা হয়েছে এরপর কি সত্যি কিছু বোঝানোর বাকি আছে? মা যা চায় সেটাকে মুস্কান কোনোদিনও বুঝবে। স্বামী হিসেবে কি কোনোদিন মেনে নেবে না আমায়? জোর করে সব পাওয়া গেলেও ভালোবাসাটা তো আর পাওয়া যায় না। মুস্কান এরপর কি চায় সেটা আমাকে বুঝতে হবে, ওর মনের কথা আমাকে জানতেই হবে, আর সবার আগে দাদুর সাথে কথা বলতে হবে। পরের দিন অনেক সকালে ইমন মোতালেব চৌধুরীর সাথে দেখা করে মুস্কান, হেনা, জয় বিষয়ে সব কথা দাদুকে জানায়। হেনার ব্যাপারেও জানায়। মুস্কান তার অতীত সম্পর্কে জেনে গেছে। এই মুহূর্তে মেয়েটা খুব ডিপ্রেশনে আছে। এছাড়াও সব থেকে বড় কথা, রাগ করে জেদের বসে স্বামীর অধিকার জোর করে আদায় করেছে সে। সব মোতালেব চৌধুরীকে জানানো হয়। সব শোনার পর মোতালেব চৌধুরীর সাথে বেশ কিছু পরামর্শ করে ইমন চলে যায়। ঘুম থেকে উঠে মুস্কান পুরো রুমে চোখ বোলালো। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বেশ কিছুক্ষণ দেখলো। বুকটা তার হু হু করে উঠল। এতদিন যাদের নিজের লোক ভেবে এসেছে, আসলে তারা তাদের নিজের কেউ নয়, অথচ তাদের সাথে কত বাজে আচরণ করেছে সে। দুঃখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। খুব অনুতপ্ত মুস্কান। ওড়নাটা মাথায় ভালো করে চেপে রুমে থেকে বেরিয়ে এলো মুস্কান। মুস্কান সবার আগে দাদুর রুমে গিয়ে দাদুর পায়ে পড়লো। আমাকে ক্ষমা করে দাও দাদু, আমাকে তুমি ক্ষমা করে দাও। মোতালেব চৌধুরী বুঝতে পারলো মেয়েটা বেশ অনুতপ্ত, তবুও সে চুপ করে রইল। মুস্কান পায়ের কাছে বসে অঝরে কাঁদতে লাগলো। আমার খুব বড় ভুল করে ফেলেছি, আমি খুব বড় ভুল করে ফেলেছি দাদু, আমাকে তোমরা ক্ষমা করে দাও। কি হলো দাদু, কিছু বলছো না কেন? মুস্কান করুণ মুখে তাকালো মোতালেব চৌধুরীর দিকে। এই মানুষটা আমাকে কতটা ভালোবাসতো, কতটা স্নেহ করত, আর সে আজ এইভাবে পর হয়ে কথা বলছে। ভাবতে মুস্কানের বুকের ভিতর হা হা করতে শুরু করলো। এখানে কি করছো তুমি? আমার বাবার ধারের পাশে তোমাকে দেখতে চায় না, বেরিয়ে যাও বলছি। ধমক শুনে চমকে উঠল মুস্কান। ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। এসবে সে একদমই অভ্যস্ত নয়। বড় আদরে মানুষ হয়েছে সে। এবারে প্রত্যেকটা মানুষ বড্ড আগলে মানুষ করেছে তাকে। ধমক তো দূরের কথা, কখনো চোখ রাঙিয়েও কথা বলেনি ইমন ছাড়া অন্য কেউ, অথচ আজ সবার চোখের বিষ সে। আমাকে ক্ষমা করে দাও বড় বাবা। প্লিজ দয়া করে বেরিয়ে যাও, তোমার মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। ক্ষমা করে কি হবে? যা সর্বনাশ করার তা তো করেই ফেলেছো। আমার ছেলেটার জীবন শেষ করে দিয়েছো। অপাত্রে ঘি ঢাললে এমনটাই হয়। যাও এখান থেকে। মুস্কান মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো। সামনে ইমন পড়তেই ইমন একবার মুস্কানের চোখের দিকে তাকালো। মুস্কানও করুণ চোখে তাকালো তার দিকে। ইমন চোখ সরিয়ে পাশ কাটিয়ে চলে গেল। মুস্কানের বুকের ভেতর ঝড় বইতে লাগলো। ছুটে তার নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে কান্নায় ভেঙে পড়লো। যে যার মতো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লো। ইমন না খেয়েই বেরিয়ে গেছে। কেউ মুস্কানকে খাওয়ার জন্য ডাকেনি। আলেয়া তার খাবার নিয়ে রুমের সামনে এসে বেশ কয়েকবার ডাকতেই দরজা খুলে দিল মুস্কান। খাবার খেয়ে নাও মুস্কান, এই বাড়ির কারো আর তোমার খোঁজ নেওয়ার সময় নাই। নিজের খোঁজ নিজেরই নিতে হবে। তোমার মায়ের ইচ্ছা থাকলেও কেউ তাকে তোমার খোঁজ নিতে দিব না। মুস্কান বাঁকা হাসলো। তুমি কেন নিয়ে এলে খাবার? কেন খোঁজ করতে আসলে? সবার মতো তুমিও করতে। তা কি করে করি, সবাই যেমনই করুক, একজন তো ঠিকই খেয়াল রাখছে, তার আদেশেই তো আমি আসছি। কিন্তু সেটা তো তোমাকে জানানো যাবে না মা। খেয়ে নিয়ে ওষুধটা খেয়ে নিও মা, আমার বাড়ি যাওয়া লাগবে। আবার বলেই বেরিয়ে গেল আলেয়া। মুস্কান খাবারটার দিকে চেয়েও দেখলো না। তার যে সবার কাছে ক্ষমা চাওয়ার বাকি আছে। নিচে নেমে এলো মুস্কান। ইরাবতীর কাছে ক্ষমা চাইলেও লাভ হলো না। সে কোনো কথাই শুনতে রাজি নয় এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিল সে তার ছেলের অন্য কোথাও বিয়ে দিবে। যা শুনে মুস্কানের মাথাটা বেশ ঘুরে গেল। তবুও নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিয়ে উপরে উঠে এলো।
দীপান্বিতা কাল থেকে সুযোগ খুঁজছিল মুস্কানের সাথে একা একা কথা বলার, আর সে সুযোগটা সে পেয়েও গেল। রুমে গিয়ে ডাকলো, মুস্কান। মুস্কান দীপান্বিতাকে দেখেই আম্মু বলেই ছুটে তাকে জাপটে ধরে অঝরে কাঁদতে লাগলো। দীপান্বিতা মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার নিজের মা না, দীপু আমার নিজের ভাই না, আমার বাবা না, কেউ আমার নয়, এই বাড়ির কেউ আমার নয়। বলেই ঠুকরে কেঁদে উঠল মুস্কান। দীপান্বিতা চোখ দিয়েও পানি বেরিয়ে এলো। মুস্কান যে কত বড় আঘাত পেয়েছে সেটা দীপান্বিতা খুব করেই টের পেল, কিন্তু সেটা ভাবি বড় ভাই তো বুঝবে না, তাদের কাছে তাদের ছেলের থেকে অন্য কেউ আপন হবে না। মনে মনে ভাবলো দীপান্বিতা। তুই কেন এত বড় অন্যায়টা করলি মুস্কান? ইমন তো তোকে খুব ভালোবাসতো, তুই ছেলেটার ভালোবাসার অমর্যাদা কেন করলি বলতো? আর কেমন বন্ধুদের সাথে মিশেছিস যে তারাই তোর ক্ষতি করে দিল? মুস্কান উঠে দীপান্বিতার দিকে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। হ্যাঁ, তোর বান্ধবী হেনাই তোর চরম ক্ষতি করে দিল, আর সেটা তুই টেরই পেলি না? মানে? ইমনের মধ্যে কি কমতি ছিল যে তুই ওই বাজে ছেলের সাথে পালিয়ে গেলি? হ্যাঁ, তুই ওকে ভাই হিসেবে দেখেছিস, তাতে কি রক্তের সম্পর্কের ভাই তো না? আর কি করলি? পালিয়ে গেলি, বিয়ে হয়ে গেছে, তোর কি করে পারলি এমন জঘন্য কাজ করতে? এখন দেখ কি হলো, সব হারালি তুই। আর যা কথায় এত সব করলি, সে যে তোকে কত বড় ধোকা দিয়েছে বুঝতেও পারলি না। এত বোকা কেন তুই? মানুষ তো নিজের ভালো মন্দ বুঝে, তুই কেন বুঝলি না বলতো? কি বলছো আম্মু? হ্যাঁ, ঠিকই বলছি। তুই জানিস হেনা কেন তোকে সাহায্য করেছে জয়ের সাথে পালিয়ে যেতে? কেন? কারণ হেনা ইমনের জীবন থেকে তোকে সরিয়ে ইমনের জীবনে আসতে চেয়েছিল। হেনা ইমনকে পছন্দ করে তাই। আর তুই আর জয় যখন বাইকে ছিলি, হেনাই ছবি উঠিয়ে ভাইরাল করেছে। মুস্কান বিস্ময় চোখে তাকিয়ে রইল দীপান্বিতার দিকে। কি বলছো এসব? হ্যাঁ, ঠিকই বলছি। মুস্কান ভাবতে লাগলো আগের সব কথা। হেনার বলা প্রত্যেকটা কথা মনে পড়তেই বুকের ভেতর সেদ করে উঠল। সত্যিই তো, হেনা তো অনেকবার বলেছে তোর ভাই আমার ক্রাশ, এমনকি ইমনকে যাতে না মেনে নেই সেই জন্য আজ রাত দিন হেনাই আমাকে অনেক বুঝিয়েছে যে ভাই কখনো স্বামী হতে পারে না। ইমনকে শিক্ষা দেওয়ার জন্য সব প্ল্যান তো হেনাই বলেছে, আর আমি বোকার মতো ওর কথা সব করে গেছি। মনে মনে ভেবে আবারও কেঁদে উঠল মুস্কান। দীপান্বিতা বুকে টেনে নিল মুস্কানকে। কাঁদিস না মুস্কান, তোকে পেটে ধরিনি তো কি হয়েছে? সেই 5 দিন বয়স থেকে তোকে লালন পালন করেছি। প্রথম দিকে ভাবি বেশি খেয়াল রাখলেও তোকে দত্তক নেয়ার পর তো সব দায়িত্ব আমিই পালন করেছি। মেয়ের পরিচয় বড় করেছি, দীপুর থেকে তোকে বেশি আগলে মানুষ করেছি। এ পরিবারের মেয়ের সন্তান ছিল না, তোকেই আমরা আমাদের সন্তানের মতো করে মানুষ করেছি। আর ইমন তো ও তো তোকে পাগলের মতো ভালোবাসে, সেই কোন বয়স থেকে? 8 বছর বয়স থেকেই। ছোটবেলার অসংখ্য কথা মুস্কানকে বলল দীপান্বিতা। কান্নার মাঝেও হেসে উঠল মুস্কান। এখন কি হবে আম্মু? কেউ তো আমাকে এখন আর ভালোবাসে না, মামুনি, বড় বাবা, দাদু, কেউ না। এখন কি হবে? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সবার আগে তুই ইমনের থেকে ক্ষমা চেয়ে নে। ছেলেটা তোর জন্য পাগল রে মা, তুই একবার ওর কাছে ক্ষমা চেয়ে নে। ভালোবাস, বউয়ের অধিকার নিয়ে ওর কাছে যা, দেখবি ওর রাগ কমে গেছে। ইমনের রাগ পড়ে গেলে আর সবাই যদি দেখে তুই ইমনকে ভালোবাসতে শুরু করেছিস, তাহলে সবার রাগই কমে যাবে। তবে মন থেকে স্বামী হিসেবে মানতে হবে, মন থেকে ভালোবাসতে হবে। এছাড়া তুই আর ইমনের মন পাবি না, মনে রাখিস। মুস্কানের বুকটা কেঁপে উঠল সেই রাতের কথা ভাবতেই। তার গলা শুকিয়ে গেল। ইমনের বলা প্রত্যেকটা কথা তার কানে বাজতে লাগলো। আবারও কান্নায় ভেঙে পড়ল সে। আমাকে আর ভালোবাসবে না আম্মু, আর ভালোবাসবে না। ভালোবাসার কথাও না, লজ্জা করে না ভালোবাসার কথা বলতে? আমার ছেলেটাকে দিনের পর দিন ঠকিয়ে গেছো, শুধুমাত্র আমরা বলে এখনো এই বাড়িতে রেখেছি। অন্য কেউ হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। ইরাবতী এসে একদমে কথাগুলো বলে ফেলল। মুস্কানের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ভাবি, কি বলছো এসব? তুই চুপ কর, মনে রাখিস ও তোর পেটের সন্তান না। যদি তোর নিজের মেয়ে হতো অবশ্যই তোর কথা এ বাড়ির প্রত্যেকটা মানুষের কথা শুনতো, একটা বাহিরের মেয়ের কথাই চলতো না। আমি তো বাইরের কাউকে দোষ দিব না, দোষ ওর নিজেরই। আজ যদি বাহিরের কেউ এসে বলে ইমনকে বিষ খাওয়ায় মেরে ফেলো, এই মেয়ে তাতেও দ্বিধা করবে না। কি আর মারবে, আমার ছেলেকে তো মেরেই ফেলেছে।
যে ছেলে কোনোদিন সিগারেট ছুঁয়েও দেখেনি সে এখন রাতের বেলা নেশা করে পড়ে থাকে। সব এই মেয়ের জন্য হয়েছে। আমার ছেলের জীবনটা ধ্বংস করে দিয়েছে এই মেয়ে। মামুনি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? আমার কাছে আমার ছেলেই সব, এর বাহিরে আমি আর কাউকে চিনি না। যার জন্য এই পরিবারের এত ক্ষতি হয়ে গেল, বাবার এমন অবস্থা হলো, ইমনের এমন অবস্থা হলো, তাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। তুমি আমার ছেলেকে স্বামী হিসাবে মানতে চাও না, তাই তো? মুস্কান অবাক চোখে তাকালো ইরাবতীর দিকে। মানতে হবে না। ডিভোর্স পেপার রেডি করার ব্যবস্থা করছি, শুধু সাইন করে দিও, আর কিছু না। আমি আমার ছেলের আবার বিয়ে দিয়ে দিব। মুস্কান দুপা পিছিয়ে গেল, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। পুরো শরীর তার অবশ হয়ে এলো। ভাবি কি বলছো এসব? ডিভোর্স মানে? এত বড় শাস্তি দিও না মেয়েটাকে, ওকেও তো বুঝতে হবে। আর দোষ দোষ শুধু ওর না, সবারই আছে। আমাদের কি দোষ নেই? ইরাবতীর দিকে প্রশ্ন ছুড়ে দিল দীপান্বিতা। ইরাবতী কোনো কথা না বলে বেরিয়ে গেল। মুস্কান ফ্লোরে থ মেরে বসে গেল। হঠাৎই চিৎকার দিয়ে কেঁদে উঠল। দীপান্বিতা কাছে গিয়ে বসলো, কাছে টেনে নিয়ে মুস্কানকে। মুস্কান দীপান্বিতাকে আঁকড়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। আমি নিজে ইমনের সাথে কথা বলবো। আমি জানি ইমন কখনো এটা হতে দিবে না। লাঞ্চ টাইমে মোজাম্মেল চৌধুরী ইমনের সাথে দেখা করলো। মুস্কানের সাথে তার ডিভোর্সের ব্যাপারে কথা বলতে এসেছে মোজাম্মেল চৌধুরী। না বাবা, এটা আমার পক্ষে সম্ভব নয়, আমি ওকে ছাড়তে পারবো না। এত কিছুর পরও তুমি এই কথা কিভাবে বলছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ বাবা, একদম ঠিক আছে। না, ঠিক নেই। পাগল হয়ে গেছো তুমি। নিজের পরিবারের কথা ভাবছো না। শুধু পরিবার না, তুমি নিজের কথাও ভাবছো না। ওই মেয়েকে নিয়ে কোনোদিন সুখী হতে পারবে না। একটা কথা মনে রেখো, ছোট লোক কোনোদিন বড় লোক হতে পারে না। যতই মুস্কানকে এই বিলাসবহুল বাড়িতে এনে মানুষ করা হোক না কেন, এর স্বভাবে ছোট লোকই থাকবেই। কারণ ওর জন্মই ছোট লোকের ঘরে। আমরা চেষ্টা করলেও ওর শিকড় বদলাতে পারবো না। ব্যাস বাবা, অনেক বলে ফেলেছো তুমি, আর না। একটা কথা মনে রেখো তুমিও, আমি চুপ করে আসি বলেই তোমরা মুস্কানের সাথে যা ইচ্ছে তাই করতে পারবে না। আর করলেই সেটা আমি মেনে নেব তা কিন্তু না। মোজাম্মেল চৌধুরী ধমকে বললেন, ইমন! গলাটা নামিয়ে বাবা, মুস্কান আমার বিবাহিতা স্ত্রী। আর কে বললো ছোট লোকের সন্তান? কে বললো ছোট লোক ঘরের সন্তান? মুস্কান দীপান্বিতা কাকি আর ইমন কাকার সন্তান। ছোট লোক হয়ে কেউ জন্ম নেয় না বাবা। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই একই পরিচয়ে পৃথিবীতে আসে, আর সেটা হচ্ছে তারা মানুষ। কেউ টাকাওয়ালা বাবার ঘরে জন্মায়, কেউ টাকা ছাড়া বাবার ঘরে জন্মায়। তাই বলে যে তারা ছোট লোকের ঘরে জন্মেছে তা কিন্তু না। কোটি টাকার মালিক হলেও অনেকের মাঝে ছোট লোকের স্বভাব থাকে, আর দারিদ্র ব্যক্তিদেরও অনেক বড় মন থাকে। জন্মের পর থেকে মুস্কান আমাদের পরিবারের ছোট কাকার পরিচয়ে বড় হয়েছে। জন্ম দিলেই শুধু বাবা মা হওয়া যায় না। ঠিক তেমনি মুস্কানের জন্ম যার ঘরে হোক, তারা মুস্কানের অভিভাবক নয়, বরং যাদের কাছে মানুষ হয়েছে তারাই ওর আসল অভিভাবক, তারাই ওর আসল শেকড়। আর আশা করি তারা যে ছোট লোক নয় সেটা তুমি ভালো করেই জানো। আর একটা কথা মাথায় রেখো, মুস্কানের সাথে সব থেকে বড় অন্যায় কিন্তু আমি করেছি। ওর ভালোর জন্য করলেও অন্যায়টা আমি সবাই করেছি ওর সাথে। ওকে ওইভাবে ওর জন্মদাত্রী মায়ের থেকে নিয়ে আসা, যে বিষয়ে ওকে কিছু জানাতে না দেওয়া, এগুলো কি অন্যায় নয়? হয়তো এ তো ওর ভালো হয়েছে, তবুও তো ওকে এতদিন অন্ধকারে রাখা হয়েছে। ওর সাথে আমার বিয়েটাও ওর থেকে গোপন রাখা হয়েছে। এটা কি আমাদের ভুল হয়নি? আমাদের সবার উচিত ছিল আগে থেকে ওকে সবটা জানানো। কিন্তু আমরা ভালো করতে গিয়ে ওকে না জানিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। সত্যি ভেবে দেখো তো, যাকে ছোট থেকে ভাই মেনে এসেছে তাকে কি করে একবারেই স্বামী হিসেবে মেনে নেবে? এটা আমাদের সবার বোঝা উচিত ছিল। আর জয়ের ব্যাপারে সবটা তো জানোই। আজ যদি মুস্কান তোমার নিজের মেয়ে হতো তাহলে কি করতে বাবা? নিজের বিবেকের কাছে প্রশ্ন করো। তবুও আমি মুস্কানকে শাস্তি দিয়েছি, দরকার পড়লে আরো দেবো, কিন্তু কোনোভাবে আমি ওকে ছাড়তে পারবো না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই শেষ কথা। বিয়ে একবারই করেছি বাবা, দ্বিতীয়বার করা সম্ভব না। ডিভোর্স তো কোনোভাবেই সম্ভব না বাবা। বিচ্ছেদের চিন্তা না করে কিভাবে সম্পর্ক গড়ে তোলা যায় সেই চিন্তা করো, দেখবে সংসারে সুখ ফিরে আসবে। একটা জিনিস খেয়াল করছো বাবা, বর্তমান পরিস্থিতিতে সম্পর্ক গড়া থেকে ভাঙার খবর বেশি শোনা যায়। চারদিকে শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ। কেন বাবা, বিচ্ছেদই কি একমাত্র সলিউশন? ঢাকা শহরে তালাকের আবেদন বাড়ছে, গড়ে প্রতি ঘন্টায় একটি করে তালাকের আবেদন করা হচ্ছে। গত 6 বছরে তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে, তালাকের আবেদন সবচেয়ে বেশি বেড়েছে উত্তর সিটি কর্পোরেশন এলাকায়, প্রায় 75%। দক্ষিণ সিটিতে বেড়েছে 16%। দুই সিটিতে আফসোস হচ্ছে গড়ে 5%-এরও কম। গত 6 বছরে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন অর্ধ লাখের বেশি তালাকের আবেদন জমা পড়েছে। এই হিসেবে মাসে গড়ে 736টি, দিনে 24টিরও বেশি এবং ঘন্টায় একটি তালাকের আবেদন করা হচ্ছে। বিসিএস এর প্রতিবেদন অনুযায়ী 2006 সালে বাংলাদেশের প্রতি হাজারে বিচ্ছেদের হার ছিল 0.6।
বর্তমানে এই হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 1.1। এসবের কারণ কি জানো বাবা? কারণ হচ্ছে বোঝাপড়ার অভাব, একে অপরের প্রতি বিশ্বাস, ভরসা, সম্মান, ভালোবাসার অভাব। আর এই একই সিচুয়েশন আমি আমার জীবনে আসতে দেব না। তোমার জীবনে সেই সিচুয়েশন এসেছে ইমন। মুস্কান তোকে না ভালোবাসে, না ভরসা করে, আর না কখনো করবে। সম্মান তো করে বাবা। সেটা তুই কিভাবে বুঝলি? ওর ব্যবহারে তো কখনো বুঝিনি। তুমি না বুঝলে আমি বুঝলেই চলবে। তাহলে তুই তোর জেদ থেকে সরবি না। বাবা, কেউ পড়ে গেলে তার দিকে হাত বাড়িয়ে দিতে হয়, যাতে সেই হাতের উপর ডিপেন্ড করে সে যে পড়ে গেছে সে আবার উঠে দাঁড়াতে পারে। তাকে আর একটু ধাক্কা দিয়ে ফেলে দিতে হয় না। আর আমি মুস্কানের দিকে সেই হাতটা বাড়িয়ে দিতে চাই। আর আমি চাই তোমরা সবাই আমার পাশে থাকো। আর যদি তোমরা আমার পাশে থাকতে না চাও তাহলে আমি তোমাদের জোর করবো না। আমার নিজের উপর কনফিডেন্স আছে, আমি সফল হবই। আর একটা কথা বাবা, আমার মনে রাগ কাজ করছে না, আমার মনে জেদ কাজ করছে। আর সেটা হচ্ছে নিজের জিনিস হাসিল করে নেওয়ার জেদ। কিন্তু তোমাদের সবার রাগ আর অভিমান কাজ করছে, সেটা কোনো সমাধান নয়। মুস্কানের পাশে এখন আমাদের সবার থাকা দরকার। দুর্ভাগ্যবশত কেউ ওর পাশে নেই, কোনো ব্যাপার না, সময়ের সাথে আবার সব ঠিক করে দেবো আমি। যা খুশি কর তুই, মনে রাখিস এরপর কিছু ঘটলে সেটা তো নিজের কারণেই ঘটবে। আর কিছু ঘটবে না বাবা, মিলিয়ে নিও। বলেই ইমন সেখান থেকে চলে গেল। মোজাম্মেল চৌধুরীও একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেলেন। 8 বছর বয়স থেকে যে জেদ মনের ভিতর পুষে রেখেছি, সেই জেদ এত অল্পতেই কি করে ভেঙে ফেলি? মনে মনে ভাবতে ভাবতে গাড়ি নিয়ে বেরিয়ে গেল ইমন। কোথায় যাবে, কি করবে কিছু জানে না সে। শুধু কিছুক্ষণ একা সময় কাটাতে হবে, তার এত চাপ সে আর নিতে পারছে না। এদিকে তার সব বন্ধু বান্ধব যত লোক আছে সবাইকে দিয়ে খোঁজ করিয়েছে যে কারা মুস্কান আর জয়ের বিষয় নিয়ে বেশি জল ঘোলা করছে। যেভাবেই হোক বিষয়টা ধামাচাপা দিতে হবে, কিচ্ছু করার নেই, ক্ষমতার অপব্যবহার করতেই হবে। তার কাছে মুস্কানই সব, আর কিছু নিয়ে তার ভাবার সময় নেই। রাত 10টা বেজে গেছে, ইমন এখনো বাড়ি ফেরেনি। ইরাবতী ফোন দিয়ে অস্থির হয়ে পড়েছে, তবুও তার ছেলে ফোন ধরছে না। মোজাম্মেল চৌধুরী চিন্তা করতে নিষেধ করে ঘুমিয়ে পড়লেন। এদিকে কাল দীপক ফিরবে। দীপান্বিতা বেশ ব্যস্ত, ছেলের রুম গোছাচ্ছে। দীপু আর মুস্কান গল্প করছিল বেশ কিছুক্ষণ যাবৎ ইমনের রুমে। দীপুর ঘুম পেতেই সে তার রুমে চলে গেল। মুস্কান একা একা অনেক রকম চিন্তা করতে লাগলো, আর ভাবলো আজ ইমন ফিরলে তার কাছে ক্ষমা চেয়ে নিবে, দরকার পড়লে পায়ে ধরে ক্ষমা চাইবে। স্বামীর পায়ে পড়লে তো কোনো ক্ষতি নেই। আজ থেকে অনেক অনেক ভালোবাসবে সেই ইমনকে, বউ হয়ে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। দীপান্বিতার কাছে ধীরে ধীরে সব কাজ শিখে নিবে, সবার মন জয় করে চলবে সে, কোনো অভিযোগ করার সুযোগ দিবে না কাউকে। ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি জমালো মুস্কান। রাত 11টার পর ইমন বাড়ি ফিরল। নিজের রুমে প্রবেশ করতে মুস্কানকে দেখতে পেল। চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। আজও সে ড্রিঙ্কস করেছে, চোখ জুড়ে নেশা নেশা ভাব। নেশা নেশা চোখেই তাকালো মুস্কানের দিকে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে কাছে এগিয়ে গেল। বেঘরে ঘুমাচ্ছে মুস্কান। ইমন সেদিকে পাত্তা না দিয়ে ধীরে ধীরে মুস্কানের দিকে এগোতে লাগলো। দুটো নেশা যখন একসাথে কাজ করে তখন আর মানুষ তার নিজের মধ্যে থাকে না। ইমনেরও ঠিক সেই অবস্থা। মুস্কানের শরীরে ইমনের হাতের স্পর্শ পড়তে জেগে উঠল মুস্কান। মুস্কানের শরীরে ইমনের হাতের স্পর্শ পড়তে জেগে উঠল মুস্কান। চোখ মেলে তাকাতেই ইমনকে দেখে কেঁপে উঠল। একটু সরতে যাবে, সাথে সাথে ইমন একদম নিজের সাথে চেপে ধরল মুস্কানকে। মুস্কানের দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। কি করবে সে, কি বা বলবে? ভয়ে কিছু বলতে পারছে না। কিন্তু সেদিনের কথা মনে পড়তেই ভয় তার গলা শুকিয়ে গেল, হার্টবিট বেড়ে গেল তার। ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, রাতের খাবার খেয়েছো? তার কথায় কোনো পাত্তা না দিয়ে ইমন তার কাজে ব্যস্ত হয়ে পড়ল। ধীরে ধীরে মুখ ডুবিয়ে দিল মুস্কানের গলায়। মুস্কানের পুরো গলা জুড়ে এক মনে আলিঙ্গন করতে লাগলো। মুস্কানের পুরো শরীর শিউরে উঠল, খামচে ধরলো ইমনের পিঠে। মুস্কানের হাতের আঁচড়ে চোখ তুলে একবার মুস্কানের দিকে তাকালো। মুস্কানের চোখ দুটো বন্ধ, সেই সাথে চোখের পাতাগুলো কাঁপছে, যা দেখে ইমনের পুরো শরীর শিহরণ বয়ে গেল। ইমন ঘোর লাগা চোখে ধীরে ধীরে মুখ এগোতে লাগলো তার মুখের দিকে। মুস্কানের শ্বাস ঘন হয়ে এসেছে। ইমন তার ঠোঁটের স্পর্শ মুস্কানের ঠোঁটে দিতেই মুস্কান ইমনের দুগালে শক্ত করে ধরে সরিয়ে দিল। ইমন একটু সরে যেতেই মুস্কান উঠে বসে ওড়নাটা ঠিক করে নিল। মুস্কানের এমন কাণ্ডে ইমন প্রচন্ড রেগে গেল। এমন কঠিন মুহূর্তে এমন আচরণ সে আশা করেনি, আবার মুস্কানের সাপোর্টও আশা করেনি। নেশার ঘরে নিজের মাথা ঠিক রাখা যায় না, তবে কিছু কিছু কষ্ট থেকে মুক্ত থাকা যায়। কিন্তু মুস্কান তার কাটা গায়ে নুনের ছিটা দিয়েই চলেছে। পরিবারের সাপোর্ট পাচ্ছে না, মা বাবা ডিভোর্সের জন্য চাপ দিচ্ছে, আর যার জন্য সবার বিরুদ্ধে যাচ্ছে সেও তাকে এইভাবে অবহেলা করছে। সমস্ত রাগ এখন মুস্কানের উপর এসে জমা হলো। রাগে চোখ দুটো রক্ত বর্ণ ধারণ করলো তার।
রাগে চোখে বড় বড় করে তাকালো মুস্কানের দিকে। রাগে সে কি করবে বুঝতে পারছে না, সব তছনছ করে দিতে ইচ্ছা করছে তার। মুস্কানকে কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ মুস্কান উঠে এক দৌড়ে বাথরুমে চলে গেল। ইমন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি ঘটলো ব্যাপারটা? মুস্কানের গা গোলাতে লাগলো। নেশা করে এসেছে আজও, এত বাজে গন্ধ ভেবেই বমি বমি ভাব হলো তার। চোখে মুখে পানি দিয়ে বেশ কিছুক্ষণ গলায় পানি দিয়ে গড়গড় করে ফেলে দিল। এখন তার একটু ভালো লাগছে। ছি ছি, কি গন্ধ! ওগুলা কিভাবে খায় মানুষ? ছি! তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো মুস্কান। ইমন এখনো দাঁড়িয়ে আছে দুহাত মুঠ করে, কঠোর চোখে দেখছে সে মুস্কানকে। মুস্কান তোয়ালেটা রেখে মাথা নিচু করে এগিয়ে এলো ইমনের দিকে। সামনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে আমতা আমতা করতে লাগলো। সরি বলবে বলবে ভাব। এমন সময় ইমন মুস্কানের হাত ধরে টেনে বাইরে দাঁড় করালো। মুস্কান অবাক চোখে ইমনের দিকে তাকালো। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। আবারও কিছু বলবে এমন সময় ইমন বলে উঠল, আমার রুমে যেন তোমায় আর কখনো না দেখি। মুস্কানের বুকটা ধক করে উঠল। ধীর গলায় বলল, কি বলছো? আমার রুমে যেন তোমায় আর কখনো না দেখি। একবার বলেছি শুনতে পাওনি? এক কথা বারবার আমি বলি না, আশা করি সেটা তুমি জানো। সরি, আমার তোমার সাথে কিছু কথা আছে, একটু শুনবে? মায়া ভরা চাহনিতে তাকালো ইমনের দিকে। চুপ, কোনো কথা নেই, আমার সামনে থেকে সরে যাও, তোমার মুখ দেখতে ইচ্ছা করছে না। বলেই বেশ শব্দ করে দরজা লাগিয়ে দিল। মুস্কান আবারও কেঁপে উঠল। এইভাবে ইমন তাকে বের করে দরজা লাগাবে সে ভাবতে পারেনি। বিশ্বাস করতে পারছে না এতক্ষণ যা ঘটলো, কিছুই বিশ্বাস হচ্ছে না তার। ধপ করে দরজার সামনেই বসে পড়ল। দরজায় মাথা ঠেকিয়ে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে যাচ্ছে মুস্কান। ইমনও দরজার ওপাশে বসে সিগারেট খেয়ে যাচ্ছে একের পর এক। কাঁদতে কাঁদতে একসময় দরজায় মাথা হেলিয়েই ঘুমিয়ে পড়ল মুস্কান। কান্নার শব্দ, ফুফানের শব্দ আর পাচ্ছে না ইমন। হয়তো ওর রুমে চলে গেছে ভেবেই বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ভোরের দিকে ইরাবতী ছেলের রুমে আসতেই দরজার সামনে মুস্কানকে দেখতে পেল। এ কি, তুমি এখানে কেন? জোর গলায় বলল ইরাবতী। না, ঘুম ভাঙছে না। নিচু হয়ে হালকা ঝাঁকাতে ঘুম ভেঙে গেল মুস্কানের। চোখ দুটো কসলে ইরাবতীকে দেখে হালকা চমকে উঠল। উঠে দাঁড়ালো মাথা নিচু করে। কাল রাতের কথা মনে পড়তেই বুকটা হু হু করে উঠল। কি, আমার ছেলে ঘরে জায়গা দেয়নি? দিবেও না। তোমার জন্য এটাই ভালো হবে, তুমি আর ইমনের ধারে পাশে এসো না। তোমাকে ইমন আর চাই না, এটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। মুস্কান অসহায় মুখে তাকালো ইরাবতীর দিকে। এই কি সেই মামুনি যে আম্মুর থেকে বেশি ভালোবাসতো আমায়? সব ভালোবাসা শেষ হয়ে গেল, শুধু নিজের ছেলের জন্য আমায় ভালোবেসেছিল, মন থেকে মায়ের মতো ভালোবাসেনি। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? দেখো, ইমনের কাছে এসে লাভ নেই। আমরা ওর জন্য মেয়ে দেখব আর অন্যত্র বিয়ে দিয়ে দিব। তুমি এতদিন যেভাবে ছিলে ওভাবেই থাকো। এতদিন যেহেতু আমার ছেলেকে মেনে নিতে পারোনি, এখন আর মেনে নিতে হবে না। এই বাড়িতে জায়গা পেয়েছো, এতেই সন্তুষ্ট থাকো। পুরো শরীর যেন অবশ হয়ে যায় যখনই ইমনের অন্য এই বিয়ের কথা শুনে মুস্কানের। সত্যি নিজের ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যাওয়ার কথা শুনলে কতটা যন্ত্রণা হয় হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। একই কষ্ট তো ইমন ভাইয়াও পেয়েছে। কতটা আঘাত তাকে আমি দিয়েছি, সেই সব আঘাত কি আমি ভালোবেসে ভুলিয়ে দিতে পারবো না? একটা সুযোগ কি আমাকে কেউ দেবে না? চোখ বেয়ে পানি ঝরে পড়ল। ইরাবতী দেখেও না দেখার ভান করে দরজায় বেশ কয়েকটা টোকা দিল। ইমন ঘুম ঘুম চোখে হালকা তাকিয়ে উঠে দরজা খুলে দিয়ে আবার গিয়ে শুয়ে পড়ল। নেশার রেশটা তার কাটেনি এখনো। ইরাবতী ছেলের কাণ্ড দেখতে দেখতে ভিতরে গেল। মুস্কান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, দৃষ্টি তার বিছানার দিকে। ইরাবতী ইমনকে ডাকতে লাগলো। মায়ের ডাকে ভালোভাবে ঘুম ভেঙে গেল ইমনের। উঠে বসলো। কি অফিস নেই আজকে? আছে তো। তাহলে উঠছিস না কেন? এখনই যা, ফ্রেশ হয়ে নে। ইমন বিছানা থেকে নামতে যাবে এমন সময় ইরাবতী বলল, দীপক আজই আসবে, হয়তো বিকেল হবে। কাল তোকে আর দীপককে নিয়ে আমার বান্ধবীর বাসায় ওর ছোট মেয়েকে দেখতে যাব। দীপকের জন্য? বলেই উঠে দাঁড়ালো খুব স্বাভাবিকভাবেই। না, দীপকের জন্য না, তোর জন্য। মেয়েটা খুব ভালো, দেখতেও সুন্দরী। ইমন রেগে গেল, মাকে কিছু বলতে যাবে এমন সময় চোখ পড়ল দরজার বাইরে। মুস্কান চুপ করে দাঁড়িয়ে আছে। মুস্কানকে দেখে দাঁতে দাঁত চেপে বলল, আচ্ছা ঠিক আছে, কখন বের হবে কাল আমাকে জানিও, আমি সময় করে নেব। বলেই বাথরুমে চলে গেল। মুস্কান আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে গিয়ে তার রুমের দরজা আটকে দিল। হে আল্লাহ, আমার শেষ আশাটাও আর রইল না, সব শেষ হয়ে গেল। আমাকে এই বাড়িতে কেউ ভালোবাসে না, কেউ না, আমার কেউ নেই, কেউ নেই। কান্নায় ভেঙে পড়ল, বলেই ঠুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ফ্লোরেই নেতিয়ে পড়ল মেয়েটা। ধীর গলায় বলতে থাকলো, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। একদিন দূরে গিয়েই আমি তোমাকে খুব খুব করে অনুভব করেছি, বিশ্বাস করো। তোমার আদর, তোমার ভালোবাসা খুব মিস করি। আমাকে তো তোমার মতো করে কেউ আগলে রাখে না ইমন ভাইয়া।
জানো, এবারের কেউ আর আমাকে আগের মতো ভালোবাসে না। আমি না খেয়ে থাকলেও কেউ খোঁজ নেয় না। আমার মন খারাপ দেখে কেউ আর অস্থির হয়ে পড়ে না। আমি খুব একা হয়ে গেছি। খুব, আমার বুকের ভেতর খুব কষ্ট হয়, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তুমি কেন বোঝো না? কেন দূরে সরে যাচ্ছ? আমি ভুল করেছি, আমাকে তুমি আরো অনেক অনেক মারো, তবু ছেড়ে যেও না। আমার কেউই নেই, কেউই তো নেই আমার। আপন মনে কেঁদে যাচ্ছে আর এসব বলে যাচ্ছে মুস্কান। যে কেউ দেখলে এখন ভাববে এ একটা মানসিক রোগী। সকালের খাবার খেয়ে যে যার মতো চলে গেল। ইমন রুমে সে কিছু ফাইল নিয়ে বের হচ্ছে। আলিয়া মুস্কানের খাবার নিয়ে বেশ কিছুক্ষণ দরজায় ধাক্কা দিচ্ছে। কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে উকি দিতেই যা দেখলো তাতে তার হাত থেকে সব খাবার পড়ে গেল। ভয়ে একটা চিৎকার দিয়ে উঠল। ইমন বাবা গো। ইমন আলিয়ার এমন চিৎকার শুনে ছুটে এলো। সাথে ইরাবতী, দীপান্বিতা, দীপুও এলো। ইমন জানালা তাকাতেই তার হৃদস্পন্দন থেমে গেল। পাগলের মতো দরজার দু কাঁধ দিয়ে বারবার ধাক্কা দিতেই দরজা খুলে গেল। তার শরীরে যেন 1000 গুণ শক্তি বেড়ে গেছে। প্রিয় জিনিস হারানোর ভয়টা যে কি সেটা সে দ্বিতীয়বার আবার অনুভব করতে লাগলো। দরজাটা খুলতে দৌড়ে গিয়ে মুস্কানের পা দুটো ধরলো। সবাই এসে তাড়াতাড়ি মুস্কানের গলা থেকে ওড়নার বাঁধনটা খুলে ফেললো এবং মুস্কানকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠলো। মুস্কান, এই মুস্কান, কি করলে এটা তুমি? কেন করলে? এই আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছিলে? এত বড় সাহস কে দিয়েছে তোমায়? বারবার একই ভুল করছো কেন? এবার কিন্তু আরো বড় শাস্তি দেবো তোমায়। চিৎকার করে বলল ইমন। মুস্কান নেতিয়ে পড়ল ইমনের কোলে। ইমন, তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে, সময় নেই। ইমন ওঠো। দীপান্বিতা চিৎকার করে বলে উঠল। সবাই কান্নায় ভেঙে পড়ল। ইমন মুস্কানকে কোলে নিয়ে পাগলের মতো ছুটে গেল। গাড়িতে উঠে তার বুকে মুস্কানকে চেপে ধরল। ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর ইমন কান্না করতে করতে মুস্কানকে ডেকে যাচ্ছে। পাগলের মতো করছে সে, ছটফট করছে, মুস্কানকে বারবার জাগানোর চেষ্টা করছে। ইমনের চোখের অজস্র পানি মুস্কানের মুখে পড়ছে। ইরাবতী, দীপান্বিতা, দীপু, আলেয়া পিছনের গাড়িতে আসছে। মোজাম্মেল চৌধুরীকে ফোনে জানানো হয়েছে। কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকতে লাগলো ইমন। মুস্কানকে হসপিটালাইজেশন করা হয়েছে। ডক্টররা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছে। ইমন কেবিনের বাইরে দেয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। মোজাম্মেল চৌধুরীও এসে গেছে। দীপক এয়ারপোর্ট থেকে সরাসরি হসপিটালে এসেছে। দীপান্বিতার সাথে বেশ ধমকাধমকি করছে এসেই। তুমি থাকতে এত বড় ঘটনা কি করে ঘটতে পারে মা? একটা মেয়েকে তোমরা সামনে রাখতে পারলে না। এই জন্যই তোমাদের এত চা সত্ত্বেও একটা কন্যা সন্তান পৃথিবীতে আনতে পারোনি। মেয়ের মা হওয়া এতটা সহজ না। মেয়ের মা হতেও বেশ যোগ্যতা লাগে। কড়া গলায় বলল দীপক। কথাগুলো দীপান্বিতার না লাগলেও ইরাবতীর বেশ লেগেছে, কারণ তারও যে একটা কন্যা সন্তান হয়েছিল কিন্তু ধরে রাখতে পারেনি। মুস্কানকে সকালে বলা কথাগুলো ভাবতেই তার বুক কেঁপে উঠল। খুব অপরাধ বোধ কাজ করছে তার। দীপকের দিকে মাথা তুলেও তাকাতে পারছে না ইরাবতী। দীপক বেশ বুঝতে পারছে খুব সন্দেহ হলো ইরাবতীকে, তাই সে আবারও বলতে শুরু করলো। তোমাদের সবার এটা মাথায় রাখা উচিত ছিল। মুস্কানের বয়সটা কম, তাই ওকে আমাদের সেভাবে রাখা উচিত ছিল। তোমরা যখন ভালোবাসা দেখাবে তখন শাসন ভুলে যাবে, আবার যখন শাসন করবে তখন ভালোবাসা ভুলে যাবে। তাহলে তো এসবই হবে। আসল সমস্যা কোথায় জানো? আসল সমস্যা তোমাদের মধ্যেই। তোমরা নিজেদের ঠিক করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর যদি মুস্কানকে নিয়ে তোমাদের এতই সমস্যা হয়ে থাকে, আমি আর বাবা মিলে ওকে নিয়ে বাড়ি থেকে চলে যাব। বাবা একটা মেয়ে আর আমি একটা বোনের দায়িত্ব ঠিকই নিতে পারবো। হ্যাঁ, তোমরা বলতে পারো মুস্কান ভুল করেছে, তার শাস্তি কি কম পেয়েছে? সবটাই তো শুনেছি, কিছুই আমার অজানা নয়। তারপরও এত বড় কাণ্ড কি করে ঘটে? মানলাম ও ভুল করেছে, সে ভুলের জন্য তো অনুতপ্ত হয়েছে। এমন তো না যে ভুল করেও তার জন্য শাস্তি পায়নি বা অনুতপ্ত হয়নি। একটা কথা মনে রেখো, অনুতপ্তকারীর পাশে থাকতে হয়, দূরে সরিয়ে দিতে হয় না। এবং চুপ করে আছে। তার গলা দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। ইরাবতী আর নিজেকে আটকে রাখতে পারলো না। দীপকের বলা কথাগুলো তার মনে বেশ কড়া নেড়েছে, তাই সে কান্নায় ভেঙে পড়ল আর বলল, সব আমার দোষ। আমি যদি সকালে ওইভাবে কিছু না বলতাম তাহলে এটা হতো না। দীপান্বিতা সহ সবাই অবাক হয়ে গেল। ইমন চোখ দুটো খুলল, সোজা হয়ে দাঁড়িয়ে মায়ের কাছে আসলো। কি বলছো মা? ইরাবতী সকালে বলা কথাগুলো ইমনকে বলল। দীপান্বিতা সহ সবাই কথাগুলো শুনল। দীপক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে এলো সেখান থেকে। দীপান্বিতা কান্না করেই চলেছে। সি মাসি, তুমি এতটা করবে আমি ভাবতে পারিনি বলে মায়ের থেকে মুখ ফিরিয়ে নিল। ইরাবতীর খুব ভয় করতে লাগলো, তার ছেলে তার থেকে দূরে সরে যাবে না তো। ডক্টর বেরিয়ে আসলো। ইমন ডক্টরের কাছে গিয়ে মুস্কানের কথা জিজ্ঞেস করতেই উনি বললেন, ভয়ের কারণ নেই, আপনারা টেনশন করবেন না। আর একটু দেরি হলে সব শেষ হয়ে যেত। মেয়েটার শরীরও বেশ দুর্বল, স্যালাইন দিয়ে রাখা হয়েছে, অক্সিজেন মাস্ক দিয়ে রাখা হয়েছে। আপনারা পেমেন্ট করে দিন। ইমনের বুকের উপর থেকে যেন পাথর সরে গেল।
দ্রুত গিয়ে সব কাজ কমপ্লিট করে আবারও কেবিনের বাইরে দাঁড়িয়ে রইল। ইরাবতী দীপান্বিতা বাড়ি চলে গেছেন। দীপক আর ইমন রয়েছে, মোজাম্মেল চৌধুরীও বেরিয়ে গেছেন। দীপক ইমনের পাশে বসে বলল, ইমন ভাইয়া, তোমার কি মুস্কানকে নিয়ে সমস্যা আছে? থাকলে সরাসরি বলো ভাই, সেইভাবে ব্যবস্থা নিব। ইমন কঠোর চোখে তাকাতে গিয়েও পারল না, নিচের দিকে মাথা রেখেই বলল, তোর কি মনে হয় তোর বোনকে নিয়ে আমার সমস্যা আছে? আমি জানতাম ভাইয়া, আর যারই সমস্যা হোক তোমার কোনো সমস্যা হবে না। মুস্কানকে আমরা তোমার জন্যই পেয়েছি। একটা বোনের তো খুবই শখ ছিল ভাইয়া, আর সেই শখটা তুমি পূরণ করেছো। এতটা কষ্ট করে যাকে আমাদের পরিবার নিয়ে এসেছো, আজ তার এমন অবস্থা কেন ভাইয়া? ইমন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সবটাই আমার ভুল। আমি ওকে বোঝাতে চেয়েছিলাম একটা, আর ও বুঝে নিয়েছে আর একটা। আমার বোঝা উচিত ছিল ওর মাথায় এত জটিল পেঁচানো জিনিস ঢুকবে না। আর আমি যাই করি না কেন, আমি তো ওকে আড়াল থেকে সাপোর্ট দিছিলাম, কিন্তু ও সেটুকু বোঝার ক্ষমতা ওর হয়নি এখনো। আর মায়ের থেকে আমি এটা আশা করিনি। দীপান্বিতা কাকি যতটা মুস্কানকে আপন করতে পেরেছে, আমার মা পারেনি। কিভাবে পারবে? তার কাছে সবার আগে তার নিজের ছেলে। শুধু সে না, তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এমনটাই করতো। দুনিয়ার মানুষগুলো বড় স্বার্থপর ভাইয়া, বুঝলে, বড় স্বার্থপর। তুই চিন্তা করিস না, এবার আমি সবটা ঠিক করে নিব। তোরা শুধু মুস্কানকে সাপোর্ট দিয়ে যাবি। আর আমি জানি মুস্কান বুঝবে আমায়, না বুঝলেও আমি ওকে সাহায্য করবো বুঝতে। মেয়েটা অনেক বড় ধাক্কা খেয়েছে, অনেকটা পাল্টেও গেছে। ভাইয়া, এটাই স্বাভাবিক। আসলে কি জানো ভাইয়া, প্রত্যেকটা কষ্টই মানুষের কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। আর সেই সব শিক্ষা নিয়ে মানুষ নিজেকে পাল্টাতে শুরু করে, বুঝতে পারে নিজেদের ভুলগুলো। এভরি পেইন গিভস এ লেসন, এন্ড এভরি লেসন চেঞ্জ এ পারসন। প্রতিটি ব্যথা একটি পাঠ দেয়, এবং প্রতিটি পাঠ একজন ব্যক্তিকে পরিবর্তন করে। আমি আর আমার মুস্কানকে দূরে রাখবো না, আর কখনো আমার থেকে আলাদা হওয়ার সুযোগ দিব না, আর কখনো চাইবো না আমার ভালোবাসা উপেক্ষা করে আমার থেকে দূরে যেতে। সেই সাহসটা আর পাবে না। দীপক ইমনের কাঁধে হাত দিল, ভরসা দিল। সারাদিন পেরিয়ে গেছে, দীপক বাড়ি ফিরে গেছে, ইমন যায়নি। সে তার হৃৎপিণ্ডটাকে রেখে বাড়ি ফিরবে না, ফিরতে হলে তাকে সাথে নিয়েই ফিরবে। হারানোর ভয় যে কতটা যন্ত্রণাদায়ক সেটা সে হাড়ে হাড়েই টের পেয়েছে। বেডের পাশে বসে আছে ইমন, মুস্কানের মুখ পানে চেয়ে আছে, অক্সিজেন মাস্ক পরা, স্যালাইনও চলছে, চোখ দুটো বন্ধ। ইমন পাশে বসে এক ধ্যানে দেখেই যাচ্ছে। ডক্টর এসেছে মুস্কানকে দেখতে। ইমনকে কয়েকবার ডাকতেও কোনো সাড়া পেল না। অবশেষে কাঁধে হাত দিতেই কেঁপে উঠল ইমন, চোখের কোণে একটু পানির রেখা বেরিয়ে গেল। ডক্টর বলল, খুব ভালোবাসেন তাই না? ডক্টরের মুখে এমন কথা। সকাল থেকে আপনাকে দেখছি, এরকম আরো অনেক পেশেন্টের ট্রিটমেন্ট করেছি, কিন্তু আপনার মতো এমন পাগল স্বামী আমি দেখিনি। সত্যি উনি খুব ভাগ্যবান, আপনার মতো একজন স্বামী পেয়েছে। তবুও কেন এমন কাজ করলো বুঝতে পারছি না। ইমন বলল, মেয়েটা যে বড্ড অভিমানী, আর অভিমান যে কতটা ভয়ঙ্কর আজ বুঝতে পেরেছি আমি। চিন্তা করবেন না, ঘুমাচ্ছে, 12 ঘন্টা ঘুমালেই ঠিক হয়ে যাবে, জ্ঞান ফিরবে। ডক্টর কিছুক্ষণ কথা বলে স্যালাইনটা খুলে দিয়ে চলে গেল। ইমন স্পেশাল পারমিশন নিয়েছে যাতে মুস্কানের কেবিনেই থাকতে পারে। সারা রাত সে মুস্কানের পাশে বসে তার দিকে তাকিয়েছিল, মন প্রাণ ভরে দেখেছে তাকে, তার পৃথিবীর আলো মুস্কান। 3 দিন কেটে গেছে। এই 3 দিন ইরাবতী, দীপান্বিতা, দীপক, দীপু, মোজাম্মেল এসে দেখে গেছেন মুস্কানকে। সবাই মুস্কানের সাথে যথেষ্ট ভালো আচরণ করেছে। ইমন মনে অনেক অভিমান নিয়ে মুস্কানের সেবা করেছে। আজ দুপুরে মুস্কানকে বাড়ি নিয়ে ফিরবে ইমন। মোতালেব চৌধুরী অস্থির হয়ে গেছে মুস্কানকে দেখার জন্য। মুস্কানের চুলগুলো বেশ এলোমেলো হয়ে গেছে, আজই বাড়ি ফিরবে। কিন্তু ইমন চাইছে না এমন অবস্থায় মুস্কানকে নিয়ে বের হতে, তাই দীপককে কিছু জিনিস কিনে আনার জন্য পাঠিয়ে দিল। মুস্কান তেমন কথা বলে না, বেশ কিছুদিন এমনই থাকতে হবে। গলায় বেশ মোটা লাল আভায় দাগ পড়েছে। ইমন একটু পর পর সেদিকে তাকাচ্ছে আর ভাবছে, সুস্থ হয়ে নাও, এই কাজের এমন শাস্তি দিব, আর আমাকে রেখে কোথাও যাওয়ার কথা চিন্তাও করতে পারবে না। ওয়েট অ্যান্ড সি। ভেবেই মুস্কি হাসলো। ইমনের হাসিটা মুস্কান বেশ লক্ষ্য করলো। হাসিটা তার রহস্যজনক লাগলো, তাই ভ্রুকুসকে তাকিয়ে রইল ইমনের দিকে। ইমন উঠে দাঁড়ালো, দীপককে ফোন করে তাড়াতাড়ি আসতে বলেই ফোন কেটে দিল। ফোন পকেটে রেখে মুস্কানের দিকে তাকালো। মুস্কান সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। ইমনও আবার অন্যদিকে চোখ রেখে দাঁড়িয়ে রইল। দুজনের মধ্যেই বেশ জড়তা কাজ করছে। কিছুক্ষণ পরেই দীপক চলে এলো আর ইমনের হাতে একটা ব্যাগ দিয়েই চলে গেল। ইমন ব্যাগ থেকে চিরুনিটা বের করে মুস্কানের দিকে এগিয়ে গেল। ব্যাগটা পাশে রেখে চিরুনি ডান হাতে নিয়ে মুস্কানের পাশে বসলো। মুস্কান অবাক চোখে তাকালো ইমনের দিকে। ইমন ইশারা দিয়ে সামনে ঘুরতে বলল। মুস্কান চুপচাপ তাই করলো, পিছন ফিরে বসলো ইমনের সামনে। ইমন মুস্কানের চুলে হাত দিতেই মুস্কানের পুরো শরীরে এক মলিন শিহরণ বয়ে গেল। তার হৃদস্পন্দন বেড়ে গেল। ইমন আলতো করে খুব আদর মেখে চুলগুলো আঁচড়াতে শুরু করলো।
মুস্কানের খুব ভালো লাগছে। ইমনের স্পর্শ পেতে ইদানিং তার খুব ইচ্ছে হয়। এমন কাণ্ড না ঘটালে তো আর এত কাছে পেতাম না, এত আদর যত্ন পেতাম না। মরতেই তো গিয়েছিলাম, ফিরে যখন এনেছে সবাই, তার মানে সবাই আমাকে ক্ষমা করে দিয়েছে। মনে মনে ভাবছে মুস্কান। ইমন সুন্দর করে চুল আঁচড়ে চুলগুলো বেঁধে দিল। চুলও আঁচড়াতে পারে, বাহ দারুণ তো। মনে মনে বেশ খুশি হলো মুস্কান। ইমন উঠে সবকিছু গুছিয়ে নিল। আজ বাড়ি ফিরবে তারা। মুস্কানের দিকে আর চোখে তাকাতেই দেখতে পেলো মুস্কান মিটি মিটি হাসছে। ইমনও মুস্কি হাসলো। চুল আশ্রয় দিয়েছি, এতেই এত খুশি? অল্পতেই এত নরম হয়ে যাও, এরপর কি হবে? ভাবতে ভাবতেই ক্যাবিন থেকে বেরিয়ে গেল, কিছু কাজ করলো। দীপক মুস্কানের কাছে গিয়ে বসলো। দীপক, ওকে নিয়ে আয়, আমি বাকি জিনিস নিয়ে আসছি, গাড়িতে গিয়ে বস। দীপক মুস্কানকে নিয়ে গাড়িতে বসলো। বাড়ি ফিরতেই ইরাবতী আর দীপান্বিতা পরম স্নেহে মুস্কানকে নিয়ে তার রুমে গেল। মোতালেব চৌধুরী এসে মুস্কানকে বেশ অভিমানী শাসন করলো। মুস্কান হাসির মাঝেও কেঁদে ফেলল। এই জিনিসগুলোরই তো অভাবে ভুগছিল সে। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা প্রচণ্ড পরিমাণে ভালোবাসার কাঙ্গাল হয়, আর এই কাঙ্গালদের মধ্যে মেয়েদের তালিকায় বেশি। আর তাদের মধ্যে মুস্কানও একজন। প্রচণ্ড পরিমাণে ভালোবাসা চায়, আদর চায়, স্নেহ চায়। আর এই ভালোবাসা আদরের মাঝে বিন্দু পরিমাণ অবহেলাও সে সহ্য করতে পারে না। রাত 10টা বাজে। মুস্কানকে খাইয়ে দীপান্বিতা ইমনের রুমে রেখে গেছে। ইমন ল্যাপটপে বসে কাজ করছিল। এই কয়েকদিনে একটুও কাজ করতে পারেনি, অফিসেও যায়নি, সারাক্ষণ মুস্কানের আশেপাশে ছিল। বউয়ের সেবা করে গেছে। এখন তার বউ অনেকটাই সুস্থ, তাই একটু অফিসের কাজগুলো দেখে নিচ্ছে। এদিকে মুস্কান একবার এপাশ হচ্ছে, আবার ওপাশ হচ্ছে, আর ইমনের দিকে তাকাচ্ছে। ইমন আর চোখে মুস্কানকে মাঝে মাঝে দেখেই যাচ্ছে। মুস্কান আবারও উঠে বসলো। ইমনের দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার শুয়ে পড়ল। 10 মিনিট যাবৎ মুস্কান শুধু ছটফট করছে, উঠছে, বসছে। ইমন আর চোখে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো। তার বউ কেন এমন করছে বোধহয় একটু টের পেয়েছে সে। ল্যাপটপটা অফ করে মুস্কানের দিকে তাকিয়ে হাসতে লাগলো মিটিমিটি। মুস্কান আবারও এপাশ ফিরল। ইমনকে ওভাবে দেখে আবার চট করে ওপাশ ফিরে শুয়ে রইল। ইস, কি লজ্জাটাই না পেলাম। মনে মনে বলেই দু চোখ চিপে শুয়ে রইল মুস্কান। ইমন লাইট অফ করে ড্রিম লাইট অন করে ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। মুস্কানের পাশে শুয়ে পড়ল, বেশ দূরত্ব বজায় রেখে। মুস্কানের খুব ছটফট লাগছে। ইমনের বুকে ঘুমাবে সে, সেই অপেক্ষাতেই আছে। কিন্তু সে তো দূরত্ব বজায় রেখে শুয়ে রইল। মনে মনে ফুঁসছে মুস্কান, বেশ নড়াচড়াও করতে লাগলো। ইমন মিটিমিটি হেসেই যাচ্ছে আর দেখতে চাচ্ছে মুস্কান ঠিক কি করে। হঠাৎই মুস্কান উঠে বসলো আর কাঁদতে শুরু করলো। দু হাঁটু ভাঁজ করে হাঁটুর উপরে থুতনি রেখে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে চলেছে মুস্কান। ইমন ভ্রুকুসকে তাকিয়ে উঠে বসলো। কি হলো, কাঁদছো কেন? কঠোর গলা জিজ্ঞেস করলো ইমন। মুস্কান এবার ঠুকরে কেঁদে উঠলো। কি হলো, ঘুম বাদ দিয়ে কেঁদে চলেছে কেন? কি হয়েছে বলো? মুস্কান নাক টেনে কাঁদো কাঁদো গলায় বলল, তুমি এখনো আমাকে ক্ষমা করো নাই ইমন ভাইয়া? এখনো আমায় ক্ষমা করোনি? বলেই আবারও কাঁদতে লাগলো। ইমন মুস্কি হেসে কঠোর গলায় বলল, ক্ষমা তো সেদিনই করবো যেদিন ইমন ভাইয়া থেকে ভাইয়াটা কেটে যাবে। মুস্কানের কান্না থেমে গেল। ইমনের দিকে তাকালো। ইমন হাসি মুখটা চেপে শক্ত চাহনিতে তাকিয়ে রইল। মুস্কান অমন চাহনি দেখে আবারও মুখ ফিরিয়ে নিঃশব্দে কাঁদতে শুরু করলো। ইমন বেশ বুঝতে পারলো মুস্কান কি চাইছে। তুমি এই একটু চাওয়া এইভাবে চেয়ে তো নিজেই বিপদ ডেকে আনলে। একটু কাছে পেতে চেয়ে নিজের সর্বনাশ নিজেই ডেকে ফেললে। ইমনের ভালোবাসা পাওয়ার জন্য তোমার চোখের পানি ফেলার প্রয়োজন কেন পড়বে মুস্কান? ইমনের ভালোবাসা পাওয়ার জন্য তোমার চোখের পানি ফেলার প্রয়োজন কেন পড়বে মুস্কান? মুস্কানের কান্না থেমে গেল, চুপ হয়ে গেল সে। তার মনের চাওয়া যে ধরে ফেলেছে ইমন। নিজের জিনিস পাওয়ার জন্য এভাবে কাঁদতে হয় না, আর আমার নিয়মে এইভাবে কাঁদলে কি হয় জানো? মুস্কান একটু ঘুরে অবাক চোখে তাকালো ইমনের দিকে। মনে মনে ভাবলো, এখন কি কাদার জন্য আমাকে বকবে? আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার বউ কাঁদবে আর আমি তাকে এমনি এমনি ছেড়ে দিব? বলেই বাঁকা হাসলো ইমন। মুস্কান ভয়ে ঢোক গিলল। ইমন ধীরে ধীরে এগিয়ে গেল মুস্কানের দিকে, পিছন থেকে জড়িয়ে নিল নিজের সাথে। মুস্কানের কাঁধে থুতনি রেখে ধীর গলায় বলল, শাস্তির পালা তো অনেক ভারী হয়ে গেছে মুস্কান। আমাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার শাস্তিটা তো তোমাকে দেওয়াই হয়নি। ইমনের গরম নিঃশ্বাস মুস্কানের গলা কান জুড়ে শীতল শিহরণ বইয়ে দিল। সে সাথে মনে জমল ভয়। শাস্তি? কিসের শাস্তি? কি করবে আমার সাথে? মনে মনে ভাবতে লাগলো মুস্কান। ইমন আরো গভীরভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল মুস্কানকে। নিজের সাথে জড়িয়ে নিয়ে গলার দাগটায় আলতো করে চুমু খেলো। হালকা কেঁপে উঠল মুস্কান, পুরো শরীর শিউরে উঠল তার। ইমন মুস্কানের চুলে মুখ ডুবিয়ে ঘ্রাণ নিচ্ছে। মুস্কান ইমনের শক্ত বাঁধন ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না।
শান্ত গলায় বলল, আমি শুধু একটু তোমার বুকে ঘুমোতে চেয়েছিলাম। তো আমার কাছে তুমি এক বিন্দু ভালোবাসা চেয়েছো, আর আমি তোমাকে আমার পুরো হৃদয়টাই দিতে চেয়েছি। তুমি চেয়েছো এক বিন্দু ভালোবাসা, আর আমি দেবো তোমায় মহাসমুদ্রের ভালোবাসা। বলেই ঘাড়ে নাক ডুবিয়ে দিল। মুস্কানের পুরো শরীরে শিহরণ বয়ে যাচ্ছে, সেই সাথে বেড়েই চলেছে হৃদস্পন্দন। ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করেছে সে। ইমন আরো গভীরভাবে তাকে জড়িয়ে নিচ্ছে নিজের সাথে। ছাড়ো। ইমন ঘুরে চলে গেছে। মুস্কানের কথা তার আর অবধি গিয়েও যায়নি। বিছানায় শুয়ে দিল মুস্কানকে। নিজের গায়ের শার্টটা খুলে বিছানার পাশে রাখলো। মুস্কান ভয় পেয়ে গেল। মনে পড়ে গেল সেই রাতের কথা। ইমন মুস্কানের দুহাত নিজের বাঁধনে রেখে ধীরে ধীরে মুখ এগিয়ে নিল। মুস্কানের ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই মুস্কান হু হু করে কেঁদে উঠল। ইমন মুস্কানের দিকে অবাক চোখে তাকালো। বেশ বুঝতে পারলো ভয় মেয়েটার অবস্থা শেষ, কিন্তু এই ভয়টা তো কাটাতেই হবে। দেখ, বাচ্চা বউ থাকলে এই হলো এক জ্বালা। এখন বউকে আগে বোঝাও, ম্যানেজ করো, তারপর আদর করো। মুস্কান নিজেকে একটু স্বাভাবিক করে নিল, কিন্তু তার যেন কেন খুব কান্না পাচ্ছে। কাঁদতে কাঁদতে ঠান্ডা লাগিয়ে ফেলেছে, বারবার নাক টানছে। কিছুক্ষণ পর ইমন মুস্কানকে কাছে টেনে নিল, নিজের বুকের সাথে একদম মিশিয়ে নিয়ে বলল, ঘুমাবে? ওকে, ঘুমাও, আমি আসি। বুকেই থাকবে, ঘুমিয়ে পড়ো। মুস্কানের কান্না চলে গেছে। যা চাইছিল পেয়েছে এখন সেটা। বুকে নিয়ে ঘুমানো মানেই তার মানে হয় ইমনের সব রাগ চলে গেছে, আর ইমন তাকে ভালোবাসছে। আর সেদিন রাতে তার সাথে যা হয়েছিল সেটা ইমনের রাগ ছিল, তাই অমন করেছে। সত্যি সেদিন ইমনের রাগ ছিল, কিন্তু স্বামীর অধিকারও যে ছিল সেটা এখনো সে বুঝতে পারেনি, আর না বোঝার চেষ্টা করেছে। ছোট থেকে তেমন কারোর সাথে মেশা হয়নি তার কয়েকটা বন্ধু বান্ধব ছাড়া। আর ইমনের বাড়িতে কোনো বড় বোন নেই যে মুস্কানকে সবটা বুঝিয়ে বলবে। এরাবতী, দীপান্বিতা তো মায়ের মতো, তারাও কখনো তাকে তেমন কিছু বলেনি। আর এটা ইমন খুব ভালো করেই বুঝতে পেরেছে। মুস্কানকে বুকে নিয়েই ইমনও ঘুমের দেশে পাড়ি জমিয়েছে।